নুসরাত জাহান অবন্তী প্রায় 6 বছর পর নিজের একমাত্র মেয়ে আফরাকে নিয়ে নিজ দেশে ফিরে এলাম। ভাবতে অবাক লাগছে, আমি 6 বছর বিদেশে একা ছিলাম। মাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারতাম না, আর সেই আমি কিনা এতগুলো দিন মাকে ছাড়া ছিলাম। এয়ারপোর্ট থেকে সোজা গাড়ি নিয়ে হোটেলে চলে গেলাম। হোটেলে আগে এই রুম বুক করে রেখেছিলাম। মেয়েকে নিয়ে চলে এলাম হোটেলে। আমার মেয়ে আফরা প্রচুর খুশি মাম্মামের দেশে এসে। হোটেলে আসতে না আসতেই আফরা বায়না ধরেছে ঘুরতে বের হবে। সত্যি কথা বলতে আমার মেয়ের জন্যই আজ এতদিন পর দেশে আসা, কারণ আফরা তার জন্মদিনের গিফট হিসেবে তার মাম্মামের দেশে আসতে চেয়েছে। হোটেল এসে ফ্রেশ হয়ে আফরাকে নিয়ে ঘুরতে বের হলাম। আফরাকে চিড়িয়াখানা ঘুরতে দেখাতে নিয়ে গেলাম। আফরা চিড়িয়াখানায় গিয়ে বাঘ, হরিণ, হাতি, বানর আরো অনেক কিছু দেখে খুব আনন্দ পাচ্ছে। চিড়িয়াখানা থেকে গেলাম শিশু পার্ক, তারপর হোটেলে ফিরে এলাম। আফরা হোটেলে আসতেই চাইছিল না, আরো কিছু নাকি ঘুরবে সে। অনেক বুঝিয়ে ওকে নিয়ে হোটেলে ফিরলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আজও আফরাকে নিয়ে বের হলাম। অনেক জায়গা ঘুরলাম আজ আফরাকে নিয়ে। হোটেল ফেরার পথে একটা পার্কে বসলাম আফরাকে নিয়ে। এই পার্কে অনেকগুলো স্মৃতি রয়েছে যেগুলো আজও ভুলতে পারিনি আমি। পুরনো কথাগুলো ভাবছিলাম, তখন আফরা বলে ওঠে যে আইসক্রিম খাবে। ওকে আইসক্রিম কিনে দিয়ে ওকে নিয়ে ফিরে এলাম হোটেলে। 3 দিন আফরাকে নিয়ে ঘুরোঘুরি শেষ করে আফরাকে নিয়ে রওনা হলাম কক্সবাজার। ভাবলাম দেশে যখন এসেছি তাহলে মেয়েকে সমুদ্রটাও দেখিয়ে নিয়ে যাই। কক্সবাজার পৌঁছাতে না পৌঁছাতেই রাত হয়ে গেল। পৌঁছেই সমুদ্রের কাছে একটা হোটেলে উঠলাম। এত জার্নি করার পরেও আমার মেয়েটার একটুও বিরক্ত হচ্ছে না। মেয়েটা আমার প্রচুর ঘুরতে ভালোবাসে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি 12:45 বাজে। অনেক রাত করে ঘুমিয়েছি, তাই বুঝতেই পারিনি কখন সকাল হয়ে দুপুর হয়ে গেল। আফরাকে নিয়ে একদম দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বের হলাম ঘুরতে। আফরা সমুদ্রের পাড়ে এসেই এদিক ওদিক ছোটাছুটি করছে, আর ওর সাথে আমিও ছোটাছুটি করছি। আফরার সামনে ছুটে যেতেই একটা লোকের সাথে ধাক্কা খেলো। লোকটা ফোনে কথা বলতে বলতে আসছিল। আফরার সাথে ধাক্কা খেয়ে লোকটার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা মাটি থেকে তুলে লোকটার দিকে এগিয়ে দিয়ে বললাম, সরি স্যার, আসলে আমার মেয়ে বুঝতে পারেনি, ও না বুঝে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছে। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কিছু মনে করবেন না। কথাগুলো বলে আমি লোকটার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমি ঠিক দেখছি কিনা ভুল বুঝতে পারছি না। এতগুলো বছর পর এই মানুষটার সাথে আবার এইভাবে দেখা হবে কখনো ভাবিনি। এই সেই লোকটা যার জন্য আমি আমার দেশ ছেড়ে পরিবার ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম। লোকটার নাম সোহান। আমায় দেখে এতক্ষণ চুপ থাকলেও এবার কথা বলল সোহান। অবন্তী, তুমি এখানে কেমন আছো? তুমি কতগুলো বছর পর তোমাকে দেখলাম। আর কক্সবাজার কবে আসলে তুমি? পিচ্চি মেয়েটা তোমার অবন্তী। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারছি না, আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। আমার ভালোও লাগে না কথা বলতে। আমার মেয়ে আপনাকে না বুঝে ধাক্কা দিয়ে ফেলেছে, সেজন্য সরি বলেই আমি আফরাকে নিয়ে অন্যদিকে নিয়ে চলে আসি সমুদ্রের পাড় থেকে। সোহান পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি ওর দিকে না তাকিয়েই চলে আসি। আমি কোনো কথা বলতে চাই না এই বেঈমান লোকটার সাথে। সন্ধ্যায় হোটেল রুমে চলে এলাম। এসে আফরাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আফরাকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে গিয়ে চেয়ারটাতে বসলাম। আজ অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে স্মৃতিগুলো আমি এতদিন ধরে আমার মেয়েকে দেখে ভুলে থাকার চেষ্টা করে গেছি। সেই স্মৃতিগুলোই আজ আবার সামনে এসে দাঁড়াচ্ছে। চলুন আপনাদের 9 বছর আগের সময়গুলোতে নিয়ে যাই। আজ থেকে প্রায় 9 বছর আগে আমার সোহানের সাথে দেখা হয়। সোহান আর আমি একই ইউনিভার্সিটিতে পড়তাম। কলেজের প্রথম দিনে ক্লাসে ঢোকার সময় আমার ধাক্কা লাগে সোহানের সাথে, আর তখন থেকেই আমাদের পরিচয়। একটু একটু করে কথা বলতে বলতে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সোহান মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। সোহানের বাবা ছিল না, মা আর বোনকে নিয়েই ছিল সোহানের ছোট্ট পরিবার। সোহানের বোন সোহানের থেকে 1 বছরের ছোট। বাবা না থাকার কারণে সোহানই সংসার চালাতো। সোহান পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে চাকরিও করত। বন্ধুত্ব থেকে কখন যে আমি সোহানকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। সোহানকে অনেকবার বলতে গিয়েও আমি বলতে পারিনি ওকে আমি ভালোবাসি। আমি যে ওকে ভালোবাসি এটা সোহান জানতো। আমাদের বন্ধুরাই ওকে বলেছিল যে আমি ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। কয়েকদিন পর
আমাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হয় যে পিকনিকে যাবে। সবাই মিলে ঠিক করা হয় যে আমরা কক্সবাজার যাব 3 দিনের জন্য। আমরা সবাই খুব আনন্দে ছিলাম এটা নিয়ে, কিন্তু হঠাৎ করে আমার সব আনন্দ শেষ হয়ে যায়, কারণ সোহান বলে যে সে আসবে না। ভাবলাম সোহান না গেলে আমি গিয়ে কি করব, তাই আমিও বলে আসলাম যে আমিও যাব না। আমি মন খারাপ করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা না বলি। আমার বন্ধুরা এমনকি সোহানও বুঝতে পেরেছিল যে আমিও যাবো না। পরের দিন কলেজে পিকনিকে যাওয়ার জন্য টাকা জমা দেওয়ার কথা। আমি টাকা নিয়েই কলেজে আসলাম। ভাবলাম যদি সোহান যায় তাহলে টাকা জমা দেব, তা না হলে দেব না। কলেজে যেতেই আমার বান্ধবী তানিশা বলল যে সোহানও যাবে, ওরা নাকি ওকে রাজি করিয়েছে। কথাটা শুনেই খুশিতে নাচতে আরম্ভ করলাম, আর নাচতে নাচতে সেই সোহানের গায়ে গিয়ে পড়লাম সবার সামনে। সোহান তাল সামলাতে না পেরে আমায় নিয়েই মাটিতে পড়ে গেল। এতটা খুশি হয়েছিলাম তখন যে ইচ্ছে করছিল সোহানের গালে চুমু দিয়ে দেই। আমি যে সোহানের উপর পড়ে গিয়েছি সেদিকে আমার খেয়ালই ছিল না। আমি যেন একটা অন্য জগতে চলে গেছি, যেখানে আমি আর সোহান ছাড়া আর কেউ নেই। লাফানোর সময় তো একটু দেখে লাফাবে নাকি? এইভাবে আমার উপর পড়েই থাকবে নাকি তুমি? সবাই দেখছে তো আমাদের, সবাই কিন্তু অন্য কিছু মাইন্ড করবে। অবন্তী, ওঠো। সোহানের কথায় যেন আমি বাস্তবে ফিরে এলাম, সাথে একটু লজ্জাও পেলাম। এতক্ষণ ধরে সবাই দেখছিল আমার বন্ধুরা অনেক ফাজলামি করছিল। পিকনিকের টাকা জমা দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সন্ধ্যায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। পৌঁছার পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বন্ধুরা সবাই মিলে সমুদ্র পাড়ে গেলাম। রাতে সমুদ্রটা অনেক সুন্দর লাগে দেখতে। সবাই অনেক মজা করছে, গান গাইছে, নাচছে। আমি শুধু বসে বসে দেখছি সোহানকে। সোহানের হাসিটা খুব সুন্দর। সোহানকে দেখছি আর ভাবছি যে এবার আমাকে বলতেই হবে ওকে আমি ভালোবাসি। অনেক রাত হয়েছে দেখে সবাই এক এক করে রুমে চলে যাচ্ছে, আর আমিও চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম কি করে সোহানকে বলবো ভালোবাসার কথা। রুমে পায়চারি করতে দেখে বান্ধবীরা জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। আমি তাদের উত্তরে বলে দিলাম কি ভাবছি। তারা শুনে হা হা করে হেসে দিল। তাতে আমারও খুব রাগ হলো। আমি বাইরে চলে আসতে চাইলে সবাই আমায় আটকে দেয় আর বলে যে ওরা নাকি আমায় কাল হেল্প করবে সোহানকে কথাটা বলতে। সকালে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। যা যা দেখার আছে প্রায় সবই দেখে এলাম, কারণ আমরা কাল সকালেই ঢাকায় ফিরে যাব। আমাদের 3 দিন থাকার কথা থাকলেও আর থাকা হলো না। সারাদিন ঘুরে ফিরে এসে আমরা সমুদ্র পাড়ে বসে আড্ডা দিতে লাগলাম। আজ আমরা সারা রাত আড্ডা দিব। গল্প করার সময় হঠাৎ করে সোহান উঠে চলে যায়, কিন্তু কেন চলে যায় বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে আমার বান্ধবী তানিশা আর বন্ধু রনি আমায় বলে ওদের সাথে আসতে। আমি ওদের কথা শুনে ওদের সাথে আসি। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের পাশে একটা ছোট্ট ক্যাফে আছে। ক্যাফেটা ছোট হলেও অনেক সুন্দর। ক্যাফের ভেতরে যেতেই তানিশা আমার চোখ বেঁধে দিল। বুঝতে পারলাম না যে কেন বেঁধে দিল আর কেনই বা আমাকে এখানে নিয়ে এলো। অনেকবার জিজ্ঞেস করার পরেও তানিশা বা রনি কেউ কিছু বলল না। উল্টো রনি আমায় ধমক দিয়ে চুপ করে থাকতে বলল। ওরা আমায় চোখ বাঁধা অবস্থাতেই কোথা থেকে একটা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানি। হঠাৎ করে ওরা আমায় নিয়ে থেমে গেল। একটু পরে কেউ বলে উঠল, কি জানি কেমন করে পাতা পড়ে গেছি আমি পুরোটাই। চুপি চুপি মন বলে সারাক্ষণ আমি তোমাকে চাই। আই লাভ ইউ অবন্তী, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তুমিও কি ভালোবাসবে আমায়? এবার তানিশা আমার চোখটা খুলে দিল। চোখ খুলেই দেখি সোহান আমার সামনে হাঁটু গেড়ে লাল গোলাপ নিয়ে বসে আছে। সোহান আমায় ভালোবাসবে এটা শুনেই আমি থমকে গেছি। সোহান নিজে থেকে আমায় প্রপোজ করলো। আমি হা হয়ে সোহানের দিকে তাকিয়ে আছি দেখে সোহানও আবার বলল। আমি হা হয়ে সোহানের দিকে তাকিয়ে আছি দেখে সোহান আবারও বলল যে অবন্তী ভালোবাসবে আমায়। আমি হয়তো তোমার বাবার মতো তোমায় রানী করে রাখতে পারবো না, কিন্তু আমার ছোট্ট রাজ্যে তোমায় ভালোবাসা দিয়ে রানী করে রাখবো। আমি হয়তো অন্যদের মতো তোমায় প্রতিদিন দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমার সাথে প্রতিদিন হুটখোলা রিকশায় চড়ে বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাদাম খাওয়াতে পারবো। তুমি কি ভালোবেসে আমার হাতটা ধরবে অবন্তী? কথা দিচ্ছি তোমায় কখনো তোমার হাতটা ছাড়বো না আমি। আমি সোহানের কথা শুনে সোহানকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। সোহান ওর দুটো হাত দিয়ে শক্ত করে আমায় জড়িয়ে নিল ওর বুকে। সোহান আমাকে ওর বুকে রেখেই বলে উঠল, এইভাবে কি কেঁদেই যাবে নাকি আমার কথাগুলোর উত্তর দিবে? কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছ। আমি কি তোমায় মেরেছি নাকি এইভাবে কাঁদছো?
তুমি কি আমার হাতটা ধরবে না? ভালোবাসবে না আমায়? আমিও ভালোবাসি তো তোমায়, অনেক অনেক ভালোবাসি। আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসো তাহলে এতদিন বললেন না কেন ভালোবাসো? শুধু তুমি একা একা ভালোবেসে গেলেই হবে নাকি? যাকে ভালোবাসো তাকে বলতে হবে। কেন বলতে হবে সব? তুমি কি বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আর মেয়েরা কখনো আগে ভালোবাসার কথা বলে না, ভালোবাসার কথা ছেলেরাই বলতে হয়। আগে তো আমিই বললাম, কিন্তু তুমি এখনো বললেন না কিছু, আমায় ভালোবাসো কিনা। আমি তোমায় আই লাভ ইউ বললাম, তার উত্তরে তুমি আমায় কিছুই বললে না। কিছু না বলে কাঁদতে শুরু করে দিলে। আই লাভ ইউ টু মাই ডিয়ার সুইট হার্ট। আমি তো তোমায় অনেকদিন আগে থেকেই ভালোবাসি, অনেক বেশি। তোমার জন্য আমি মরতেও পারি। কি বলছো কি এসব? মরার কথা কেন বলছো? তোমায় আমি কখনো মরতে দিবই না। আর তুমি মরে গেলে আমি ভালোবাসবো কাকে? তোমায় আমি অনেক ভালোবাসবো, কখনো তোমায় কষ্ট দিব না। আমি সবসময় চাইবো তোমার আগে যেন আমি মরে যাই। সারা রাত আমি আর সোহান গল্প করতে করতেই কাটিয়ে দিলাম। সকালে নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালোভাবে সবাই বাসায় চলে এলাম। তারপর থেকে সব সময় আমি আর সোহান একসাথে থাকতাম। সোহান আমাকে ওর বাসায়ও নিয়ে গিয়েছিল ওর মার সাথে পরিচয় করাতে। প্রথম দিনের আলাপেই সোহানের মা আর বোন আমায় আপন করে নিয়েছে। ওরা সবাই খুব ভালো। তারপর থেকে আমি প্রায় সোহানের বাসায় চলে যেতাম সোহানের মা আর বোনের সাথে দেখা করতে। গিয়ে সবার সাথে গল্প করতাম, মজা করতাম অনেক। সোহানও থাকতো, আবার মাঝে মাঝে থাকতো না। আস্তে আস্তে আমার আর সোহানের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। হঠাৎ করে একদিন কলেজ মাঠে বসে থাকার সময় সোহান আমায় বলে যে, অবন্তী, আমার মাঝে মাঝে প্রচন্ড ভয় করে জানো। আমার সব সময় মনে হয় যে আমি হয়তো তোমায় হারিয়ে ফেলবো। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না অবন্তী, বিশ্বাস করো, আমি মরে যাব তোমায় ছাড়া। মরার কথা বলবে না আর কখনো। আমার খারাপ লাগে তুমি মরার কথা বললে। কেন বলো তুমি মরার কথা? আর আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তোমার থেকে দূরে গেলে তো আমি। বলার আগেই সোহান আমার মুখে হাত দিয়ে আটকে দেয় আর বলে যে আর কিছু বলবে না তুমি, বলেই জড়িয়ে ধরে। তারপর আমরা আর কিছুক্ষণ বসে থাকার পর বাসায় চলে যাই। পরের দিন সোহান আর কলেজে আসেনি, কারণ ও যে কোম্পানিতে চাকরি করে সেখানে এখন কাজের চাপ বেশি। আর তাছাড়া সোহান অনেকদিন ছুটি কাটিয়েছে, ফোনেই কথা হতো আমাদের। সোহানের যেদিন খুব বেশি দেখতে ইচ্ছে করতো আমায়, সেদিন সোহান আমাদের বাসার সামনে এসে আমায় ফোন দিয়ে বলতো বারান্দায় দাঁড়াতে, তারপর দূর থেকে দেখেই চলে যেত। এইভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। আমাদের সম্পর্কের যখন 1 বছর পূর্ণ হয়, সেদিন সোহান আমায় নিয়ে ঘুরতে বের হয়েছিল। সেদিন সে আমায় একটা শাড়ি আর চুড়ি গিফট করেছিল। সেদিনটা অনেক আনন্দে মজা করে কাটিয়েছিলাম আমরা দুজন দুজনের অনেকটা কাছে চলে এসেছিলাম। আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি, মান অভিমান, রাগ সবই ছিল, সেই সাথে ভালোবাসাটাও আরো বেশি ছিল। দেখতে দেখতে আরো 1 বছর পার হয়ে গেল আমাদের সম্পর্কে। এই বছর আমি সোহানকে সারপ্রাইজ দিয়েছি। আমি একটা লাল বেনারসি, হাতে চুড়ি, চোখে কাজল, হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমি বেনারসি পরেছি, তার কারণ হচ্ছে আমি আজ সোহানকে বিয়ে করব। এই কথাটা সোহান জানে না, জানলে সোহান আসবে না, তাই ওকে আগে থেকে বলিনি। শুধু আমার খুব কাছের কয়েকজন বন্ধু জানে, তারাই সোহানকে কাজী অফিসে আসতে বলেছে। আমি একটা রিক্সা নিয়ে চলে এলাম কাজী অফিস। আমি এসে দেখি সবাই চলে এসেছে, এমনকি সোহানও চলে এসেছে। সোহান আমায় এইভাবে দেখে একদম ভেবাচাকা খেয়ে গেছে। আমায় এইভাবে দেখে সোহান একটু হলেও ঘটনাটা আন্দাজ করতে পেরেছে, তাই কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। এসে বলল, তুমি কি করতে চাইছো বলো তো? এসবের মানে কি? ওরা সবাই আমায় মিথ্যা বলে এখানে নিয়ে আসলো, কিন্তু কেন? তুমি তো বলতে পারতে আমায়। বলনি কেন যে তুমি আজ আমায় বিয়ে করতে চাও? তুমি ওদের বলেছো মিথ্যা বলতে, তাই না? এসব কেন করছো তুমি? তুমি আমায় বিয়ে করতে চাও, আমায় আগে বলতে পারতে। আমি নিজে গিয়ে তোমার বাবা মা ভাই সবার সাথে কথা বলতাম। এইভাবে লুকিয়ে কেন করতে চাইছো? তুমি একটু থামবে? আমায় বলার সুযোগ না দিলে আমি কিভাবে বলবো বলো তো? আর তুমি এভাবে রেগে কেন যাচ্ছ? আমি কি এমন করেছি? তুমি এত কিছু ঠিক করে ফেললে, আমায় একবারও বলার প্রয়োজন মনে করলে না? কেন আমায় আগে বললে কি হতো? আর আমি বুঝতে পারতেছি না যে লুকিয়ে বিয়ে কেন করতে হবে। তোমার বাড়ির লোক মানবে না? আমি জানি না মানবে কি মানবে। তোমায় আগে বলিনি, তার কারণ হচ্ছে আগে বললে তুমি কিছুতেই রাজি হতে না আসতে। আর তুমি না ভয় পাও যে আমি হারিয়ে যাব তোমার থেকে। তুমি যাতে এই ভয়টা না পাও, সেজন্যই আজকে এই কাজটা। তোমার বাড়ির লোক জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছো? তাছাড়া আমার মা আছে, আমি আমার মাকে না জানিয়ে কিভাবে করব?
তুমি মাকে নিয়ে ভাবছো যে মা রাজি হবে কিনা? ওকে দাঁড়াও, আমি তোমার সব ভাবনা দূর করে দিচ্ছি। আমি ফোনটা বের করে শিলার, সোহানের বোনের ফোনে কল দিলাম। ফোন দিয়ে মার সাথে কথা বলিয়ে দিলাম। মা সোহানকে বলল যে মা রাজি, মার কোনো আপত্তি নেই। আমি তো মাকে কিছু বলিই নাই, তাহলে মা আগে কেন বললো যে যা করতে গেছিস করে ফেল, আমার কোনো আপত্তি নেই? মা কি আগে থেকে সবটা জানতো অবন্তী? হ্যাঁ, মা সবটা জানতো, আর আমি মাকে বলেই সব করেছি। মাকে না জানিয়ে কিছু করিনি। এখন যদি তুমি আমায় ভালোবাসো তাহলে ভেতরে চলো, কাজটা শেষ করব। আর যদি না বাসো তাহলে ভেতরে আসার দরকার নেই। এইভাবে না বললে সোহান কিছুতেই রাজি হতো না, আমি জানি। সোহান কিছু না বলে শুধু আমায় একবার জড়িয়ে ধরে বলল যে আমায়ও অনেক ভালোবাসে। তারপর আর কিছু না বলে আমায় ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পরেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর সোহান আমাকে আমার বাসায় রেখে আসতে চাইলে, কিন্তু আমি তাতে রাজি হলাম না। আমি বললাম যে আমি সোহানের সাথেই যাব। আমার কথা শুনে সোহান, আমি কিন্তু বুঝতে পারতেছি তুমি আর কি করতে চাইতেছো। প্লিজ অবন্তী, যেটা করতে চাইতেছো সেটা কইরো না। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও প্লিজ। তুমি বিয়ে করতে চাইতেছিলে, আমি করেছি তো। তোমার কথা আমি রেখেছি, এবার তুমি আমার কথা রাখো। বাসায় চলে যাও তুমি, আমার সাথে যেতে হবে না। আর আমার বাসায় মা বোন আছে, কি ভাববে? না, আমি যাব না বাসায়, তোমার সাথেই যাব আমি। আর তোমার বাসায় মা, ছোট আপু কেউই আমি জানি না। যদি আমায় তোমার সাথে নিয়ে না যাও তাহলে আমি এখানে থাকবো, কোথাও যাব না আমি। এমন কেন করো বলো তো? সব সময় শুধু পাগলামি। তুমি প্রচুর আনন্দ পাও আমার সাথে এমন করে, তাই না? সব সময় শুধু মাথায় উল্টাপাল্টা চিন্তা নিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ তাই, আমি শুধু তোমার হতে চাই, একদম পুরোপুরিভাবে তোমার হতে চাই, শুধু তোমার। তুমি তোমার করে নাও না প্লিজ সোহান। আমার বাসায় তো যাবে তুমি, চলো আগে বাসায় চলো। অনেকক্ষণ থেকে কিছু খাওয়া হয় না তোমার, খিদে পেয়েছে তোমার। বাসায় গিয়ে সব কথা হবে, চলো। তুমি এত জেদি কেন বলো তো? কি সব জিনিস নিয়ে জেদ ধরো? তো বললাম না সোহানের কথা শুনে। সোহান একটা রিক্সার ডাক দেয় আর আমরা দুজন রিক্সা করে আমার শ্বশুর বাড়ি মানে সোহানের বাড়ি পৌঁছে যাই। সোহান বাসায় গিয়েই আগে রান্নাঘরে চলে যায়। সোহান খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আমি পারি না। আমাকে কখনো মা রান্নাঘরে যেতেই দেয়নি। রান্নাঘরে গিয়ে দেখি সোহান নুডলস রান্না করছে। সোহানকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, নুডলস কেন রান্না করছো? তুমি তো নুডলস পছন্দ করো না বেশি একটা, তাহলে অন্য কিছু করতে, ভাত রান্না করতে, তা না হলে খিচুড়ি রান্না করতে। নুডলস খেতে তুমি অনেক পছন্দ করো, তাই রান্না করছি। আমি না খেলে কি হবে, তুমি খাবে। আর তোমার পছন্দের খিচুড়িও রান্না করব। আগে নুডলসটা খাও, তারপর আস্তে ধীরে সব রান্না করব। আমি যখন বিয়ের পর তোমার কাছে চলে আসব সারা জীবনের জন্য, তখনও কি তুমি এইভাবে রান্না করবে? আমি তো কিছুই রান্না করতে পারি না, আমাকে কেউ রান্না শেখাতেই দেয়নি। বিয়ের পরই তো রান্না করে খাওয়াচ্ছি। তুমি তো আমার বাসায় চলে এসছো, রান্না কেন শিখবে তুমি? তুমি কিভাবে অন্যজনকে চাপে ফেলা যায়, জেদ ধরা যায়, সেগুলো শিখবে। কি বললে তুমি? আমি তোমায় চাপে ফেলি? তুমি কি বলতে চাইছো? আমি তোমায় বিয়ে করে চাপে ফেলে দিছি, জোর করিয়েছি আমি তোমায়? রাগ করছো কেন? আমি তো তোমায় রাগানোর জন্য বললাম। আর সত্যি কথা কি জানো, আমি কখনো ভাবিনি যে তুমি এইভাবে আমায় বিয়ে করে নেবে। রনিরা যখন আমায় বলল কাজী অফিসে আসতে হবে, তখন আমি ভাবিনি তুমি এইসব কিছু করতে পারো। আমি তোমায় সারপ্রাইজ দেব বলে তোমায় কিছু বলিনি। আর তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের সম্পর্কের 2 বছর হলো? সেজন্যই তো আমি তোমায় সারপ্রাইজটা দিলাম। ও নো, সত্যি আমি ভুলে গিয়েছিলাম কথাটা। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল এটা। মনে না থাকারই তো কথা। সকাল থেকে যে ভাবে তুমি আমায় সারপ্রাইজ দিচ্ছ বাবা, একটার পর একটা দিয়েই যাচ্ছ, কি করে আর মনে থাকবে বলো? হয়েছে, এখন আর নিজের দোষটা ঢাকতে হবে না। এখন ছাড়ো আর নুডলসটা রান্না করো। আমার সত্যি খুব খিদে পেয়েছে, না খাইয়ে রাখবে আজ মনে হচ্ছে। হ্যাঁ তাই করব, খেতে দিব না আজ। পারলে নিজে রান্না করে খাও। বিয়ে করছে কোথায় স্বামীকে রান্না করে খাওয়াবে, তা না করে উল্টো স্বামীকেই হুকুম করছে। আমি রান্না করতে পারি না। ওকে, আমি খাবার না খেয়েই থাকবো। আজ খাবার না খেলেও চলবে আমার, কারণ আমি তো আজ আদর খাবো। হোয়াট? তুমি আমায় মেরে ফেলতে চাইছো নাকি? কি যাতা বলে যাচ্ছ তখন থেকে? কিসের আদর খাবে তুমি? হোয়াট? তুমি আমায় মেরে ফেলতে চাইছো? কি যাতা বলে যাচ্ছ তখন থেকে? কিসের আদর খাবে তুমি? দেখো, তোমার সব কথা আমি শুনি আর রাখিও। তুমি আমার একটা কথা রাখো প্লিজ। আমি তোমার কোনো কথা শুনবো না। আমরা তো বিয়ে করে নিয়েছি, তাই না? তাহলে কেন এত ভয় পাচ্ছ তুমি? আচ্ছা, তুমি কি চাও না আমায় তোমার করে নিতে? দূরে সরিয়ে দিতে চাও তুমি আমায়? না, দূরে সরিয়ে দিতে চাই না আমি। তুমি ঝোঁকের বসে যা যা করছো সেগুলো কি ঠিক হচ্ছে? পরে তুমি নিজেই আমার আফসোস করবে না তো? পরে যদি তোমার বাবা আমাদের বিয়েটা মেনে না নেয় তখন কি করবে? কি হবে তখন একবারও ভেবেছো তুমি? মানবে না কেন?
বাবা আমায় প্রচুর ভালোবাসে, আর আমি বাবা মার একমাত্র মেয়ে। তা তো চাইবে না যে তাদের মেয়ে কষ্ট পাক। তাছাড়া তোমায় না মানার তো কোনো কারণ দেখছি না আমি। কারণ আছে অবন্তী, অনেক কারণ আছে, কিন্তু সেগুলো তুমি দেখতে চাইছো না। তুই যতই বলো তোমার বাবা আমায় মেনে নেবে, কিন্তু আমি জানি তারা আমায় মানবে না। অনেক কথা হয়েছে, এবার প্লিজ খেতে দাও। আমার এখন সত্যি সত্যি খুব খিদা পেয়েছে। সেই সকালে বাসা থেকে খেয়ে বের হয়েছি, আর এখন দুপুর হয়ে বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সোহান মুচকি একটা হাসি দিয়ে বলল যে রুমে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আমি লক্ষ্মী মেয়ের মতো ওর রুমে চলে আসলাম। আমি সোহানের বলা কথাগুলো ভাবছি, ও কি বলতে চাইছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার বাবা নিজের ব্যবসা আছে, ঢাকার সফল ব্যবসায়ীদের মধ্যে একজন, আর সোহান মধ্যবিত্ত পরিবারের ছেলে। এটাই সোহান আমায় বোঝাতে চাইছিল এতক্ষণ। এইটা নিয়ে সোহান সবসময় চিন্তা করে যায়। আমি আগে থেকেই জানতাম সোহান আমাদের মতো না, তবুও ওকে ভালোবেসেছি আমি। ভালোবাসা তো আর ধনী গরিব দেখে হয় না। আনমনে এই কথাগুলো ভাবতে ভাবতেই সোহান হাজির নুডলস নিয়ে। প্লেটটা আমি নিতে চাইলাম, কিন্তু সোহান আমায় ধরতে দিল না। সোহান নিজেই আমায় খাইয়ে দিল, কিন্তু সোহান নিজে খেলো না, কারণ সোহান নুডলস পছন্দ করে না। তাই আমি আর ওকে জোরও করলাম না। তারপর সোহান আমায় ফ্রেশ হয়ে নিতে বলল। আমি আসার সময় আমার ব্যাগে একটা জামা নিয়ে আসছিলাম, ফ্রেশ হয়ে সেটাই পরে নিলাম। আমি ওয়াশরুম থেকে বের হতেই সোহান বলল, তুমি তো আজ সত্যি আর বাসায় যাবা না, তোমার কথাটাই রাখতে হলো। তুমি তো আর আমার কথা রাখবে না। তুমি দরজাটা লাগিয়ে দাও, আমি একটু বাইরে যাব। আমি ছাড়া কেউ দরজা নক করলে খুলবে না, আর আমি বাইরে থেকে লক করে যাব, তাই হয়তো কেউ নক করবেও না, আর যদিও করে খুলবে না। আমি এখনই চলে আসবো। বলেই সোহান আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি দরজা লক করে দিয়ে টিভিটা একটু অন করে দেখতে বসলাম। টিভি দেখতেই হঠাৎ মনে হলো রাতের রান্না তো সোহান করেনি, তাই আমি চলে গেলাম রান্নাঘরে। গিয়ে ভাবতে লাগলাম কি রান্না করা যায়। সোহান খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তাই ঠিক করলাম খিচুড়ি রান্না করব। ঝটপট ফোন নিয়ে ইউটিউবে গেলাম, খিচুড়ি রান্না করার রেসিপি দেখতে লাগলাম। তারপর যা যা লাগবে সব হাতের কাছে রাখলাম, ইউটিউব দেখে রান্না করতে শুরু করলাম। হঠাৎ করে গাজর কাটতে গিয়ে হাতটা কেটে গেল। যেখানে কেটে গেছে সেখানে খুব জ্বালা করছিল, তবুও নিজের ভালোবাসার মানুষটার জন্য হাত কেটে হাত পুড়িয়ে রান্নাটা করেই ফেললাম। আমার খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেল, কিন্তু এখনো সোহান আসছে না। সেই 7টার সময় বের হয়ে গেছে, এখন 8:30 বাজে, এখনো আসছে না। এখন একটু একটু ভয় করছে। সোহানকে ফোন দিলাম, কোথায় তুমি? এখনো আসছো না কেন? আমায় একা রেখে গেছো মনে নেই তোমার? আমার ভয় করছে তো একা একা থাকতে, বলেই কেঁদে ফেললাম। আরে আরে কাঁদছো কেন? কেঁদো না, আমি চলে আসছি তো। তুমি দরজাটা খুলে দেখো, আমি চলে আসছি। আমি আর কিছু না, সোজা দরজার সামনে গিয়ে দরজাটা খুললাম। সত্যি সত্যি সোহান চলে আসছে। আমায় কাঁদতে দেখে সোহান আমায় তার বুকে টেনে নেয়। পাগলি, কাঁদছো কেন? এইটুকুতে কাঁদতে হয় নাকি? আমি তো আটকে গিয়েছিলাম একটা বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়াতে। আমি তো আর ওকে বলতে পারবো না যে আমি আমার বউকে বাসায় একা রেখে গেছি, কারণ ওরা তো আর জানে যে আজ আমি বিয়ে করেছি আর বউ আমার বাসায়। আর কখনো আমায় একা রেখে যাবে না বলে দিলাম। এবার চলো রান্নাঘরে, আমি আজ খিচুড়ি রান্না করেছি, চলো দেখবে। তুমি খিচুড়ি রান্না করেছো? তুমি তো রান্না করতে পারো না, তাহলে কেমনে রান্না করলে? কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছো বলো তো? কোনো রেস্টুরেন্ট থেকে আনাইনি, সত্যি বলছি আমি রান্না করেছি। আর রান্না করতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে, দেখো। আমার হাত কেটে গেছে শোনাতে সোহান রেগে গেল। রেগে আমায় বকতে শুরু করলো যে কেন আমি রান্না করতে গেছি, কেন রান্না করলাম। আর দেখলো যে আমি এখনো হাতে ব্যান্ডেজ করিনি, সেটা দেখে যেন আরো রেগে গেল। বকতে বকতে আমার হাতে সোহান ব্যান্ডেজ করে দিল, আর বলল আমি যেন আর পাকনামো করে রান্না করতে না যাই। পরে সোহান ফ্রেশ হতে গেলে আমি রান্নাঘরে গিয়ে দুজনের জন্য এক প্লেটে খিচুড়ি নিয়ে আসলাম। আমি নিজের হাতে ওকে খাইয়ে দিতে লাগলাম। সোহান খাচ্ছে, কিন্তু একবারও আমায় খেতে বলছে না। আমিও কিছু বললাম না। সোহান খাবার শেষ করে উঠে পানি খেতে চলে গেল, আর আমিও হাত ধুয়ে এসে ওর পাশে বসলাম আর বললাম, কেমন হয়েছে কিছু বললে না তো, আর আমাকে তো খেতে বললে না। আমার কি খিদে পায়নি? খাইয়েও দিবে না আমায়? আমার কিন্তু অনেক খিদা পেয়েছে। ভালো হয়েছে তো, দাঁড়াও আমি নিয়ে আসছি। তুমি উঠবে না কিন্তু এখান থেকে, চুপচাপ বসে থাকো। প্রায় 15 মিনিট পর সোহান আসলো খাবার নিয়ে, কিন্তু খিচুড়ি না, বিরিয়ানি। বিরিয়ানি দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম, বিরিয়ানি কেন, খিচুড়ি কোথায়? আর তুমি বিরিয়ানি কখন আনলে? আমি তো দেখিনি। আমি বিরিয়ানি খাবো না, আগে খিচুড়ি খাবো। না, তুমি এটাই খাবে। আমি এটা নিয়ে আসছি। ভাবছি রাতে রান্না করব না,
কিন্তু এসে দেখি তুমি রান্না করে ফেলছো, তাই আর কিছু বলিনি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন গরম করে নিয়ে আসলাম। তুমি খাবে না? খাবো তো, খাবো না কেন, দাও খাবো। সোহান আমায় খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ হলে সোহান প্লেট রেখে একটু রুমে যায়, আর আমি এই ফাঁকে রান্নাঘরে গিয়ে 1 চামচ খিচুড়ি মুখে দেই। মুখে দেওয়ার পর আমি আর কিছু বলতে পারছি না, এত ঝাল যা বলার বাইরে। ঝালে আমার চোখে পানি চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে ঝাল কমানোর জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে খেতে শুরু করলাম। আমি সোফায় বসে পানি খাচ্ছিলাম আর কাঁদছিলাম। তখন সোহান আসে, এসে দেখে যে আমি কাঁদছি। কি হয়েছে তোমার? আবার কাঁদছো কেন? আমি তো বললাম আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ভয় পেয়েছো কিছু দেখে? বলো আমায়। তুমি আমায় মিথ্যা কথা কেন বললে? কেন বললে যে খিচুড়ি ভালো হয়েছে? একটুও ভালো হয়নি। এত ঝাল তুমি খেলে কিভাবে? আমায় বললে না কেন যে ঝাল হয়েছে? তাহলে তোমায় এত ঝাল খেতে হতো না। কেন খাবো না? আমার ভালোবাসার মানুষটা আমার জন্য এত কষ্ট করে রান্না করলো, আর আমি খাবো না? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আমায় বিষ দিয়েও খেতে বলো তাহলে আমি তাই খেয়ে নেব। আমি তো 1 চামচ খেয়েই ঝালে কথা বলতে পারছি না, তুমি কিভাবে খেলে? আমি আর কিছুই বলতে পারলাম না। তার আগে সোহান আমার ঠোঁট দুটো ওর দখলে নিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি জড়িয়ে ধরলাম সোহানকে। এইভাবে কিছুক্ষণ থাকার পর সোহান ঘুমাতে যেতে বলল যে সে বিছানা ঠিক করে আসছে। বিছানা ঠিক করে আমায় ডাকলো সোহান। আমি বললাম যে একটু পর আসছি। আমি এখন সকালের সেই বেনারসিটা পরবো, সোহানের বউ সাজবো আমি এখন। সকালে যখন পড়েছিলাম তখন তো সোহানের বউ ছিলাম না। সাজ শেষ হয়ে চলে গেলাম সোহানের রুমে। সোহান আমায় এই সাজে দেখে বাইরে চলে যেতে লাগলো, কিন্তু আমি ওর হাতটা ধরে ফেললাম। দেখো অবন্তী, তোমায় আমি আগেও বলেছি আর এখন আবার বলছি, তুমি যেটা করছো ঠিক করছো না কিন্তু। আর কিছু বলার সুযোগ পেল না সোহান, কারণ কিছু বলার আগে ওর ঠোঁট দুটোতে আমি চুমু বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে সোহানও আমায় একদম কাছে চলে এলো। তারপর দুজনের মধ্যে হারিয়ে গেলাম। কি হয়েছে বুঝে নিয়েন সবাই। সকালে ঘুম ভাঙার পর দেখি আমি সোহানের বুকের উপর শুয়ে আছি। ঘুমন্ত অবস্থায় সোহানকে কতটা কিউট লাগে। সোহানের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ আজ বাসায় ফিরতে হবে। কাল বাসায় বলে এসেছিলাম যে একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে সোহানকে ডেকে তুলে দিলাম। ঘুম থেকে উঠেই আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে বদমাসটাকে জোর করেই ফ্রেশ হতে পাঠালাম। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সোহান ফ্রেশ হয়ে এসে চা করতে চলে গেল আর বলল যে চা খেয়েই আমাকে রেখে আসবে বাসায়। আমিও কিছু না বলে সোফায় গিয়ে বসলাম। তারপর চা খেয়ে বেরিয়ে পড়লাম। সোহান আমার বাসার সামনে রেখে ওর অফিসে চলে গেল। আজ আমি অনেক খুশি, এত খুশি কি আর বলবো। কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। পরের দিন কলেজে যাওয়ার সাথে সাথে বন্ধুরা ট্রিট দে করে মাথাটা খারাপ করে দিচ্ছিল। আমি জানি ওদের ট্রিট না দেওয়া পর্যন্ত ওরা আমায় ছাড়বে না, তাই ওদের একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। আর ওদের রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার মানে আমার পার্স একদম ফাঁকা। হারামিগুলো খাচ্ছে আর সোহানকে ভিডিও কলে দেখাচ্ছে আর বলছে যে তোর বউয়ের সব টাকা আজকে শেষ করে দিলাম। সোহান শুধু মুচকি মুচকি হাসছে। সোহানের সাথে আমার প্রায় 3 দিন দেখা হতো। মাঝে মাঝে আমরা ঘুরতেও যেতাম। এইভাবেই ভালোই কাটছিল আমাদের দিনগুলো। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলো আজ। আমি বাসায় গিয়ে দেখি বাসায় অনেক লোক। বাবার এক বন্ধু আসছে, তার সাথে তার স্ত্রী আর ছেলে মেয়ে। আমি 2-1 বার দেখেছিলাম বাবার বন্ধুকে, তাই চিনতে পারলাম। আমি একটু কথা বলে ভেতরে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে ছাদে যাব, সে সময় আমার ভাইয়া এসে বাইরের রুমে আসতে বলে। আমি জিজ্ঞেস করলাম কেন যাব, কিন্তু ভাইয়া কিছু না বলে চলে গেল। আমরা 1 বোন 1 ভাই। ভাইয়া আমার বড়। ভাইয়া বাবার সাথেই ব্যবসা সামলায় পড়াশোনা শেষ করে। আমি আর কিছু না ভেবে চলে গেলাম। বাবার পাশে সোফায় বসলাম। বাবার বন্ধুর স্ত্রী আমায় এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করছে। আমিও ভালোভাবেই কথা বলছি। তারপর ওরা আমায় চলে আসতে বলল। চলে এলাম। আমি এসে সোহানের সাথে একটু কথা বলে ঘুমিয়ে পড়লাম। শরীরটা ভালো লাগছে না, তাই রাতে সবাই একসাথে খেতে বসেছি। খাবার সময় বাবা বলল আজ তার যে বন্ধু এসেছিল তার ছেলের সাথে নাকি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শুনেই প্রচুর রাগ হলো আমার। রেগে বাবাকে বললাম বিয়ে ঠিক করেছো মানেটা কি? তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে আর আমায় একবারও বললে না।
একবারও জানতে চাইলে না যে আমি এই বিয়েতে মত আছে কি নেই, আমি এই ছেলেকে বিয়ে করতে চাই নাকি না। আমার মতামতের কি কোনো দাম নেই তোমাদের কাছে? আমি এইভাবে কথা বলাতে বাবা আর ভাইয়া অনেক রেগে গেল, কিন্তু ভাইয়া তার কথাটা প্রকাশ করলো না। ভাইয়াকে দেখে মনে হলো ভাইয়া আগে থেকে জানতো এমন কিছুই হবে। ভাইয়া কিছু না বললেও বাবার আগে বলে উঠল, এইভাবে কথা বলতে শিখলে কবে থেকে? তুমি তোমার বাবার সাথে কথা বলছো, এটা কি তুমি ভুলে গিয়েছো? তোমার কাছে শোনার কি আছে? আমরা তো তোমার খারাপ হোক চাইবো না। ছেলেটা অনেক ভালো, তোমায় ভালো রাখবে। আর তাছাড়া তোমাদের দুজনের বিয়েটা হলে আমাদের ব্যবসাও ভালো হবে। ও, এইবার বুঝতে পারলাম তোমরা কেন আমার বিয়ে ঠিক করেছো। তোমাদের ব্যবসার ভালোর জন্য তোমরা আমায় ব্যবহার করছো। এই বিয়েটা আমি করতে পারবো না, কিছুতেই না। কেন পারবে না? ছেলেটা ভালো, ধনী পরিবারের ছেলে, ভালো চাকরি করে মালয়েশিয়ায়। বিয়ের পর তোমায় নিয়ে মা চলে যাবে মালয়েশিয়ায়। কেন করতে পারবে না তুমি? কারণ আমি একজনকে ভালোবাসি, আর আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? কাকে বিয়ে করেছো তুমি? তুমি এইভাবে যাকে তাকে বিয়ে করে ফেলতে পারো না। আমাদের একটা সম্মান আছে সমাজে। আমি যাকে তাকে বিয়ে করিনি বাবা, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি আমি। আর আমি ওর সঙ্গেই থাকবো, ওকে ছাড়া আমি মরে যাব। বাবা আমায় মারতে আসবে ঠিক তখনই ভাইয়া বাবার হাত ধরে ফেলে আর বাবাকে শান্ত হতে বলে। তারপর ভাইয়া বাবাকে অনেক বোঝায় যেন আমি যাকে ভালোবাসি তাকে মেনে নেয়। আমি জানতাম আর কেউ আমায় না বুঝলেও আমার ভাইয়া আমায় বুঝবে। আমার ভাইয়া আমায় অনেক ভালোবাসে। ভাইয়া আমায় বলে যে আমি যাকে ভালোবাসি তার নাম ঠিকানা সব দিতে। ভাইয়া নাকি খোঁজ নিয়ে দেখতে চায় কেমন ছেলে পছন্দ করেছি আমিও সোহানের ঠিকানাটা দিয়ে দিলাম। বাবা আর কিছু বলল না, শুধু ভাইয়াকে বলল যা ভালো হয় সেটা করতে। আমিও আর কথা না বাড়িয়ে চলে আসলাম। এসে সোহানকে ফোন করে সবটা বলে দিলাম যে আমি বাড়িতে সবাইকে সবটা বলে দিয়েছি। সবটা শুনে সোহান খুবই চিন্তায় পড়ে গেছে বলে মনে হলো আমার। দুপুরে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছিলাম, সে সময় ভাইয়া বলল যে সোহানকে আজকে রাতে বাসায় আসতে বলিস, কথা আছে। আমি সব খোঁজ নিয়েছি, ওকে আসতে বলিস, ওর সাথে সব কথা সেরে ফেলবো। ভাইয়ার কথাতে বাবাও সায় দিল, বলল যে আসতে বলো রাতে। আমি বললাম যে ভাইয়া আমি আসতে বলবো। বলেই আমি চলে এলাম রুমে এসে সোহানকে ফোন দিয়ে বললাম আজ রাতে আমাদের বাসায় আসতে। সোহানও রাজি হয়ে গেল, বলল যে আসবে। রাত 8টার দিকে সোহান আসলো আমাদের বাসায়। সবাই বসে আছে, আমাকেও ভাইয়া আসতে বলেছে। আমি তো মহা খুশি যে সবাই সোহানকে মেনে নেবে। বাবা সোহানকে জিজ্ঞেস করলো যে সোহান কি করে, কোন কোম্পানিতে চাকরি, বাসায় কে কে আছে, অনেক কিছু জিজ্ঞেস করলো বাবা আর ভাইয়া। তারপর ভাইয়া বলল, সোহান তুমি তো বোনকে ভালোবাসো, আর বোন বললো তোমার নাকি কি বিয়ে করে নিয়েছো। আমরা ঠিক করেছি তোমরা দুজন যখন দুজনকে ভালোবাসো তখন তোমাদের বিয়েটা সবাইকে জানিয়ে ধুমধাম করে দেবো। কি বলো সোহান? কি বলছেন আপনারা এসব? কে ভালোবাসে অবন্তীকে? আমি অবন্তীকে ভালোবাসি না, আর ওকে আমি বিয়েও করিনি। আমি তোকে ভালোই বাসি না, তাহলে বিয়ে করতে যাব কেন? ভাইয়ের কথা শুনে অনেক খুশি হয়েছিলাম। অবশেষে সময়ে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে ভেবে। কিন্তু ভাইয়ার কথার উত্তরে সোহানের কথা শুনে আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। সোহানের এই কথার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। আমি কখনো ভাবি নাই সোহান এই কথা বলবে। আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মানে তুমি আমার বোনকে ভালোবাসো না? আমার বোন তো তোমায় ভালোবাসে, আর বোন তো বললো যে তোমরা বিয়ে করেছো। কিসের বিয়ে ভাইয়া? আমি ওকে কেন বিয়ে করতে যাব? আমি তো অন্য কাউকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। আমি অবন্তীকে কখনোই ভালোবাসিনি। অবন্তী আমার বন্ধু ছাড়া আর কিছুই না। কি বলতে চাইছো? কি বলতে চাইতেছো তুমি? তুমি কোন দিন আমার বোনকে ভালোবাসোনি? তুমি অন্য কাউকে ভালোবাসলে তাহলে আমার বোনকে কেন তোমার করে মিথ্যা কথা বলতে যাবে? তুমি ওকে ভালোবাসো? আমি সত্যি বলছি, আমি কোনোদিন আপনার বোনকে ভালোবাসিনি। অবন্তীর আমার প্রতি ভালোবাসাটা শুধু একতরফা ছিল। শুধু অবন্তী আমায় ভালোবাসতো, আমি কখনোই বাসিনি। আমি ওকে অনেকবার বোঝাতে চেয়েছি যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু ও সেটা বোঝেনি। আমি সত্যি অন্যজনকে ভালোবাসি, আর তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে কয়েকদিন আগে। এতক্ষণ সোহানের কথাগুলো শুনে চোখ দিয়ে এমনি এমনি পানি পড়ছিল, কিন্তু এবার আর সহ্য করতে পারলাম না। সোহানের সামনে গিয়ে ওর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম। কি বলছিস তুই? আমি একা তোকে ভালোবেসে গেছি? আমার ভালোবাসাটা কি একতরফা ছিল? তুই কখনো আমায় ভালোবাসিসনি।
তুই যদি আমায় ভালোই না বাসিস তাহলে বিয়ে কেন করেছিলি তুই আমায়? বল কেন করেছিলি? এতক্ষণ কথাগুলো সোহানের কলার ধরে রেগে রেগে বললাম। আমি আর পারছি না নিজেকে সামলাতে। কলার ছাড়ো অবন্তী, তুই তোকারি করছো কেন? আর আমি যা বলেছি ঠিকই বলেছি। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি কখনোই তোমায় ভালোবাসিনি। আর তোমায় বিয়ে করারও প্রশ্ন আসে না। কি, তুই আমায় বিয়ে করিসনি? তুই সেদিন কাজী অফিসে এসে বন্ধুদের সামনে আমায় বিয়ে করিসনি? না, আমি বিয়ে করিনি। আর যদি বিয়ে করেই থাকি তাহলে প্রমাণ করো যে আমি তোমাকে বিয়ে করেছি। পারবে সবার সামনে প্রমাণ করতে যে আমি তোমার বিয়ে করেছি? বিয়ে করলে তো কিছু কাগজ থাকবে, কাবিননামা থাকবে, দেখাও দেখি। আমি বুঝতে পারছি না কি বলবো। কোনো কাগজই আমার কাছে নেই, সব কাগজ তো সোহানের কাছে। সোহান অনেকবার বলেছিল আমায় কাগজগুলো রাখতে, কিন্তু আমি রাখিনি। আমার ভাবনার মাঝেই সোহান আবার বলল, কি হলো মিস অবন্তী, প্রমাণ করো যে আমি তোমায় বিয়ে করেছি। তুমি আজ যদি কোনো প্রমাণ দিতে পারো যে আমি তোমায় বিয়ে করেছি, তাহলে আমি স্বীকার করে নেব যে আমি মিথ্যা কথা বলেছি, আর তোমার পা ধরে ক্ষমাও চেয়ে নিব। আমি সোহানের কথার কোনো উত্তর দিতে পারছি না। কি বলবো আমি? যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম, সেই কিনা আমায় এইভাবে ঠকিয়ে দিল, এক নিমেষে সব সম্পর্ক অস্বীকার করে দিল। আমি কিছু বলছি না দেখে আমার ভাইয়া ধমক দিয়ে বলে উঠল, কিরে অবন্তী, কোনো কথা বলছিস না কেন? বিয়ের কোনো একটা কাগজ তো আছে তোর কাছে, নিয়ে আয়, দেখা সবাইকে। অবন্তী, কিছু বলছি তোকে। আমার কাছে কোনো কাগজ নেই ভাইয়া। আমি কিভাবে দেখাবো তোমাদের কাগজ? কাগজ তো না থাকারই কথা, কারণ ওকে আমি কোনোদিন বিয়েই করিনি। আপনার বোনের মেন্টাল প্রবলেম আছে, সেই জন্যই যে ঘটনাটা কোনোদিন ঘটেইনি সেটা সত্যি ভেবে বসে আছে। ওকে ভালো ডক্টর দেখান। আশা করি আপনাদের আর কিছুই বলার নেই। এবার তাহলে আমি আসি। বলে সোহান চলে গেল। আমার সাথে এতক্ষণ কি হলো আমি কিছুই বুঝতে পারছি না, কোনো কথাও বলতে পারছি না। মনে হচ্ছে যেন আমার শরীর থেকে প্রাণটা বের হয়ে গেছে। এতক্ষণ বাবা কোনো কথা না বললেও এবার বলল, এই ছেলের জন্য তুমি সেদিন তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিলে। এই ছেলেকে তুমি ভালোবাসো, যে কিনা সবার সামনে তোমায় অস্বীকার করে চলে গেল। আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি আমার মেয়ে হয়ে এমন একটা ছেলেকে। ছি। বাবার কথা শুনে আমি ফ্লোরে বসে সোহান বলে চিৎকার করে উঠলাম। তারপর কি হলো বুঝতে পারলাম না। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার রুমে, আর আমার মা আমার মাথার পাশে বসে কাঁদছে। ভাইয়া পাশে দাঁড়িয়ে আছে, বাবাও রুমেই আছে, কেউ কিছু বলছে না, সবাই একদম চুপচাপ। আমি উঠতে যাব তখন, উঠতে হবে না তোকে, শুয়ে থাক, ডক্টর তোকে রেস্ট নিতে বলছে, কোনো কথা বলবি না। অনেক হয়েছে বোন, আর না। তুই যা বলেছিলি আমরা তো সেটা মেনে নিয়েছিলাম, তুই তো আমাদের কোনো দোষ দিতে পারবি না বোন। আমি কিছু বলতে যাব তখনই বাবা আমায় চুপ করিয়ে দিয়ে বলল যে, পয়ান, তোমার বোনকে বলো ওই ছেলেকে ভুলে যেতে। সমাজে আমাদেরও একটা সম্মান আছে, এটা তোমার বোন ভুলে যাচ্ছে। তোমার বোনের জন্য আমি ওই ছেলেটাকেও মেনে নিয়েছিলাম, কিন্তু ওই ছেলেটা তো আমাদের সবার সামনে বলে গেল যে ও কখনোই ওকে ভালোবাসেনি। এখন আমি যা বলবো তোমার বোনকে তাই শুনতে হবে। কথাগুলো বলে বাবা আর দাঁড়ালো না, হন করে বেরিয়ে গেল আমার রুম থেকে। আমার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। বাবা চলে গেলে ভাইয়া আমার কাছে বসলো। দেখ বোন, তুই চেয়েছিলি যেন আমরা তোর ভালোবাসার মানুষকে মেনে নিই, আমরা তো মেনে নিয়েছিলাম বল। সে জন্যই ওকে আজকে আসতে বলেছিলাম, কিন্তু ছেলেটা যা বলে গেল তাতে তো মনে হচ্ছে ছেলেটা তোকে ভালোবাসেনি, ছেলেটা তোকে ঠকিয়েছে বোন। কিন্তু ভাইয়া, আমি ওকে ভালোবাসি, এখনো ভালোবাসি সোহানকে। ভাইয়া তুই বিশ্বাস কর, সোহানও আমায় ভালোবাসে। ভালোবাসে? তাহলে সবার সামনে তোকে এইভাবে ছোট করে কেন করলো? ভালোই যখন বাসে তাহলে কেন বললো না যে তোকে ভালোবাসে? কেন বললো যে তোকে কখনো ভালোবাসেনি? কেন বল? দেখ বোন, এখন বাবা যেটা বলবে সেটাই হবে, মেনে নে প্লিজ। আমি আর বাবা তো তোর কোনো খারাপ চাইবো না। ভাইয়া চলে গেল। আমি কি করব, কি ভাববো কিচ্ছু বুঝছি না। সোহান কেন আমার সাথে এমন করলো আমি সত্যিই বুঝতে পারছি না। বাসায় আসার আগে পর্যন্ত তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে কি হলো ওর? কেন বলল যে আমায় ও ভালোবাসে না, বিয়ে করেনি আমায়? কেন বলল? কেন? যাকে এতটা ভালোবাসলাম সেই আজ আমায় বলে গেল আমার নাকি মেন্টাল প্রবলেম আছে। কেন এমন করলো সোহান আমার সাথে? এগুলো ভেবে ভেবে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে সোহানকে ফোন করলাম, কিন্তু আমার ফোনটা ধরলো না। সারাদিন ফোন করেই গেলাম, কিন্তু তবুও ধরলো না।
শিলার কাছে কল করলাম কিন্তু বন্ধ বলল। রাতে আবার কল করলাম সোহানকে, কিন্তু বন্ধ। সোহান আর আমার সাথে কথা বলেনি। অনেকভাবে সোহানের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আমার বান্ধবী তানিশাকে বললাম সবটা। তানিশাও চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সোহানকে পাচ্ছে না। 5 দিন কেটে গেল, কিন্তু সোহানের সাথে কথা বলতে পারছি না। আমার সোহানের সাথে কথা বলতেই হবে, যে করেই হোক। কয়েকদিন থেকে ঠিকমতো খাচ্ছি না, রুমের বাইরে বের হই না। আজ সকালেও খাইনি। দুপুরে মা খাবার দিয়ে গেছে। মা খাইয়ে দিতে চেয়েছিল, আমি না করাতে দেয়নি। শরীরটা কেমন জানি খারাপ লাগছে কয়েকদিন থেকে। ভাবলাম ঠিকমতো খাবার না খাওয়ার জন্য হয়তো এমন লাগছে। খাবারের প্লেটটা নিয়ে 2-1 বার মুখে দেওয়ার পর আর খেতে পারলাম না। বমি চলে আসাতে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। 2-3 দিন থেকেই এমন লাগছে। হঠাৎই কেমন একটা সন্দেহ হলো, তাই সাথে সাথেই তানিশাকে বললাম আমার বাসায় আসতে, আর আসার সময় প্রেগন্যান্সি টেস্ট করার জন্য প্রেগানিউস নিয়ে আসতে। আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেছিল তানিশা। কিছুক্ষণ পরে তানিশা আসলো, এসে আমায় কিটটা দিল আর জিজ্ঞেস করলো আমার কি হয়েছে, আমি কি চিন্তা করছি, আর কেনই বা কিটটা আনতে বললাম। তারপর আমি ওকে সবটা বললাম। ও সব শুনে একটু রেগে গেল সোহানের উপর, আর বলল সোহানের সাথে ও আমায় দেখা করাবেই 2-1 দিনের মধ্যে, যে করেই হোক। পরের দিন সকালে আমি টেস্টটা করেই ফেললাম। টেস্ট করে বুঝতে পারলাম যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, আমি সোহানের বাচ্চার মা হতে চলেছি। মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। তানিশাকে আমি ফোন করতে যাব তার আগেই তানিশা আমায় ফোন করে বলল যে সোহানের অফিসের ঠিকানা পেয়ে গেছে, আর আজ সোহান অফিসে এসেছে, তাই আমায় যেতে বলল। আমায় নিয়ে সোহানের অফিসে যাবে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে আসলাম। আজ ভাইয়া বাবা কেউ বাসায় নেই, তাই খুব খুশি। একটুও সমস্যা হয়নি বের হতে। আমি গাড়ি নিয়ে বের হলাম। তানিশা যেখানে দাঁড়িয়েছে সেখানে ড্রাইভারকে যেতে বললাম। যেতে যেতে ভাবলাম আজ খবরটা শোনার পর সোহান আর আমায় ফেরাতে পারবে না। তানিশাকে নিয়ে চলে এলাম সোহানের অফিসে। তানিশা একটা লোককে সোহানকে ডেকে দিতে বলল। আমি আর তানিশা অপেক্ষা করছি, তখন তানিশা আমায় জিজ্ঞেস করলো যে আমি টেস্ট করেছি কিনা। আমি ওকে বলে দিলাম সব। তানিশাও বলল আজ আর সোহান আমায় ফেরাতে পারবে না। একটু পরেই সোহান আসলো। সোহানকে দেখেই সোহানকে গিয়ে জড়িয়ে ধরলাম আমি। সোহানকে জড়িয়ে ধরতেই সোহান আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, কি করছো কি এসব তুমি? এটা একটা অফিস, এখানে আমার একটা সম্মান আছে, আর তুমি এখানে কেন এসছো? এমন কেন করছো তুমি আমার সাথে? আমি কি কোনো ভুল করেছি? বলো, আমি কি করেছি যার জন্য তুমি এমন করছো? তুমি আমার ফোন কেন ধরছিলে না, আর ফোন অফ করে কেন রেখেছো? কেন করছি বুঝতে পারছো না? আমি তোমায় আর সহ্য করতে পারছি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমায় আর বিরক্ত করো না প্লিজ। আমি তোমায় ভালোবাসি সোহান, অনেক ভালোবাসি। আর আমরা তো একসাথেই থাকবো বলে বিয়ে করেছি সোহান। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। না, আমি ভালোবাসি না তোমায়। আর কতবার বলবো বলো তো এক কথা? তোমায় কোনোদিন ভালোবাসিনি আমি। আমি অন্যজনকে ভালোবাসি, তোমায় না। আর আমি তোমায় কখনো বিয়ে করিনি, আর যদি করেও থাকি সেটা তোমার চাপে পড়ে। আমি তোমায় সত্যি ভালোবাসি না। প্লিজ আমায় একটু শান্তিতে থাকতে দাও। আমি সোহানের যাব, তখনই সোহান আবার আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সোহান ধাক্কা দেওয়াতে আমি তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তানিশা আমায় তাড়াহুড়ো করে তুলে নিল আর সোহানকে বলল, তুই কি রে সোহান, এত তাড়াতাড়ি করে কিভাবে পারিস বদলে যেতে? গিরগিটি রং বদলায় জানতাম, কিন্তু মানুষ যে এইভাবে রং বদলায় সেটা তোকে না দেখলে জানতেই পারতাম না রে। আর তুই যে ওকে ওইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তুই জানিস তাতে ওর কতটা ক্ষতি হতে পারতো? তুই জানিস অবন্তী এখন তোর বা। আমি আর তানিশাকে কিছু বলতে দিলাম না। সেদিন বাসায় আমায় এত অপমান করার পরেও আজ আমি এসেছিলাম ওর সাথে কথা বলে সবটা আবার আগের মতো করে নিতে, কিন্তু এখন আর কিচ্ছু ঠিক করতে চাই না। চলে আসার আগে সোহানকে বললাম, আমি শুধু তোমার কাছে ব্যবহারের বস্তু ছিলাম। তুমি সত্যি কখনোই আমায় ভালোবাসোনি। ভালোবাসলে এইভাবে এত অপমান করতে পারতে না। তোমায় আমি এত ভালোবাসলাম, আর তার বিনিময়ে তুমি আমায় কি দিলে? শুধু অপমান, আর সাথে আমায় মানসিক রোগী সাজিয়ে দিলে আমার বাবা মার কাছে। তুমি ঠিকই বলেছিলে সেদিন যে আমার ভালোবাসাটা শুধু একতরফাই ছিল, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। তুমি একটা বেঈমান,
তোমার মতো বেঈমানকে আমি সারা জীবন মনে রাখবো। ভালো থেকো। কথাগুলো বলে তানিশাকে নিয়ে চলে আসলাম। তানিশা আমায় বারবার জিজ্ঞেস করলো আমি কেন বাচ্চাটার কথা সোহানকে বলতে দিলাম না। আমি তানিশাকে বললাম, যে মানুষটা আমায় কখনো ভালোই বাসেনি তাকে এসব বলেই বা কি হবে বল। ও যদি আমায় ভালোবাসতো তাহলে আজই সব ঠিক করে নিত। তানিশাকে আরো বললাম ও যেন আমার প্রেগনেন্টের কথা সোহানকে বা অন্য কাউকে না বলে। তানিশা আমায় কথা দিল যে সে কাউকে বলবে না, আর বলল আমি যেন মন খারাপ না করি, কোনো উল্টাপাল্টা কাজ না করি। আমি বললাম যে ঠিক আছে। আমি তানিশাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে এলাম। বাসায় এসেই সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছে, সোহান আমায় ঠকালো ভেবে। আসার পর থেকে রুমের দরজা লাগিয়ে বসে আছি। রাত হয়ে গেছে, খাবারের জন্য ভাইয়া অনেকক্ষণ থেকে ডাকছে। যেতে ইচ্ছে না করলেও গেলাম। সবার সাথে খেতে বসলাম, আর সবাইকে দেখে ভাবতে লাগলাম কি করে বলবো সবাইকে যে আমি মা হতে চলেছি। আর মুখে বলবো, কোন মুখে বলবো সবাইকে? এইগুলো ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো খাবার প্লেটে। কাউকে বুঝতে না দিয়ে চোখটা মুছে নিলাম। খাবার শেষ করেই উঠতে যাব, তখন বাবা বলল যে বসো অবন্তী, কিছু কথা আছে তোমার সাথে, আর কথাগুলো আজই বলতে হবে। আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে, আর কালকে তোমাদের রেজিস্ট্রি হবে। আমি এখন যা বলবো তোমাকে তাই করতে। আমি কিছু না বলেই চলে আসলাম। আমি জানি এখন বাবাকে হাজার বললেও আমি আর আটকাতে পারবো না। আর আটকাবোই বা কি করে? যার জন্য আটকাতাম সেই মানুষটাই তো। কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর আমি আমার বাচ্চাটাকেও হারাতে পারবো না। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর আমি আমার বাচ্চাটাকেও হারাতে পারবো না। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? কিন্তু আমি এখন কি করব? কাকে বলবো আমি? বাবা মাকে বললে তারা আমার বাচ্চাকে মেরে ফেলবে, কিছুতেই বাঁচতে দেবে না ছোট প্রাণটাকে। একটা বেঈমানের জন্য আমি আমার বাচ্চাকে শাস্তি দিতে পারি না। কাল বিয়েটা এবার কি করে আটকাবো আমি? আমি আর কিছু ভাবতে পারছি না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ব্যালকনিতে বসে বসে ভাবতে লাগলাম কি করব আমি। ভাবতে ভাবতেই রাত পেরিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। মসজিদে মুয়াজ্জিনরা আজান দিচ্ছে। অজু করে ফজরের নামাজ আদায় করে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ব্যালকনিতে দাঁড়িয়ে তানিশাকে কল করলাম। ওপাশ থেকে তানিশার কথা শুনে মনে হলো অনেকটা ঘাবড়ে গেছে এত সকালে ফোন দেওয়াতে। আমি বললাম, ভয় পাস না, আমার কিছুই হয়নি। তুই আমাকে হেল্প করবি প্লিজ? তুই ছাড়া এখন আমি এইসব কাউকে বলতে পারবো না। তুইও আমায় এ সময় আমায় হেল্প না করে ছেড়ে যাস না সোহানের মতো। কি বলছিস তুই? আমি কেন তোকে হেল্প করব না? তুই আমার বন্ধু, সেই ছোটবেলা থেকে আমরা বন্ধু। তোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। বল কি করতে হবে? তোর জন্য সব করতে পারি, বল। বাবা আজই আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তুই তো জানিস আমি প্রেগনেন্ট। আমি কাউকে বিয়ে করতে পারবো না, আর এই কথাটা বাসায় কাউকে বলতেও পারবো না। আমি আজই বাসা থেকে বেরিয়ে যাব। তুই আমায় কয়েকটা দিন তোর কাছে থাকতে দিবি প্লিজ? আঙ্কেল আজই বিয়ে কিভাবে ঠিক করলো? আর তুই আমার কাছে তোর যতদিন ইচ্ছে থাকতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। তুই চলে আয় আমার কাছে। না, আমি বেশি দিন থাকবো না তোর কাছে। আমি কয়েকদিন পরেই লন্ডন চলে যাব। তুই তো জানিস আমার পড়াশোনা করার জন্য লন্ডন যাওয়ার কথা। সেখানেই যাব, আর ওখানে গিয়েই আমি আমার বাচ্চাকে বড় করব। ওকে, তুই তোর যাবতীয় কাগজ নিয়ে রেডি হয়ে থাক। আমি আসছি গাড়ি নিয়ে, তোকে একা আসতে হবে না। আর এত সকালে তুই কোনো গাড়িও পাবি না, তাই তুই তোদের বাসা থেকে বের হয়ে একটু দূরে কোথাও দাঁড়া, আমি আসছি। আমি ফোনটা রেখে আমার সব প্রয়োজনীয় কাগজ আর কয়েকটি কাপড় নিয়ে টাকা নিয়ে বের হয়ে আসলাম। আর আসার আগে একটা চিঠি লিখলাম, বাবা আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমার সম্মানটা রাখতে। আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট বাবা। আর এই কথাটা আমি তোমাদের বলতে পারিনি, তাকেও বলতে পারিনি রে ভাইয়া, তোকেও বলতে পারিনি রে ভাইয়া। আমি বাচ্চাটাকে মেরে ফেলতে পারবো না, তাই চলে গেলাম তোদের ছেড়ে। কোথায় যাব তা জানি না, আমায় তোমরা ক্ষমা করে দিও। চিঠিটুকু লিখে রেখেই চলে আসলাম। আমি চিঠিটা পাওয়ার পর মা খুব কাঁদবে, বাবা আর ভাইয়াও কষ্ট পাবে অনেক। একটু হেঁটে আসতেই দেখি তানিশা গাড়ি নিয়ে আসছে। আমি গাড়িতে উঠে বসলাম। তানিশা যেতে বলল যে, সোনাবন্তী, তোকে আমি আমার বাসায় নিয়ে যাব না, কারণ তোকে বাসায় না পেয়ে তোর বাসার লোক প্রথম আমার বাসায় আসবে তোকে খুঁজতে।
তোকে আমি আমার বিএফের বোনের বাসায় রেখে আসবো, আর তুই নিশ্চিন্তে থাকতে পারিস ওখানে। আমার বিএফের বোন আমাদের সাথেই পড়ে, আর সেও লন্ডন যাবে। আমার বিএফের সাথে সব কথা হয়ে গেছে। ও তোদের দুজনকে একই ফ্লাইটে যাওয়ার আর একসাথেই থাকার ব্যবস্থা করে দিবে, তুই ভাবিস না। আমার কিছু বলার ভাষা নেই। তানিশা আমার জন্য এত কিছু করছে ভেবেই কান্না পেয়ে যাচ্ছে। অনেক ভাগ্য লাগে এমন একটা বন্ধু পেতে গেলে। তানিশা আমায় ওর বিএফের বোনের বাসায় রেখেই চলে গেল, কারণ তানিশা বাসার কাউকে কিছু না বলেই চলে আসছে। তানিশা যাওয়ার সময় বলে গেল যে আবার আসবে সে, বলে জড়িয়ে ধরে বাই বলে তাড়াতাড়ি করে চলে গেল। তানিশা আমায় যার বাসায় রেখে গেল তার নাম সোহা। সোহা আমায় একটা রুমে নিয়ে গেল আর বলল ফ্রেশ হয়ে একটু ঘুমাতে। খুব খারাপ লাগছে এই ভাবতেই চলে আসাতে, খুব খারাপ লাগছে এভাবে চলে আসাতে। এতক্ষণ তো বাবা মা ভাইয়া সবটা জেনে গেছে যে আমি চলে এসেছি। হয়তো আমার ফোনে অনেক কলও করছে, কিন্তু আমি তো সিমটা ফেলে দিয়েছি। বাবা মা এখন কেমন আছে কে জানে। ঘুমিয়ে গেছিলাম, সোহার ডাকে ঘুম ভেঙে গেল আমার। সোহা আমার জন্য খাবার এনেছে, বলেছে এর আগেও নাকি কয়েকবার এসেছি, কিন্তু আমি ঘুমিয়েছি এজন্য ডাকেনি। আমায় খাবারটা দিয়ে খেতে বলে সোহা বাইরে চলে গেল, ওর বন্ধুরা আসবে তাই। আমার খেতে ইচ্ছে করলো না বলে আর খেলাম না, খাবারটা প্লেটেই থেকে গেল। বাসা থেকে তো চলে আসলাম, এখন লন্ডন গিয়েই একা একা কোথায় কি করব ভাবতে লাগলাম। ভাবছি ওখানে গিয়ে আমার প্রথম কাজটাই হবে একটা চাকরি খোঁজা, তারপর অন্য সব। সন্ধ্যার সময় কলিং বেলটা বাজলে দরজাটা খুলতেই দেখলাম তানিশা আর সোহা এসেছে। ওরা এসে দরজাটা লাগিয়ে দিল। তানিশাকে রুমে নিয়ে গেলাম। সোহা বাইরে থেকে আসছে তাই ফ্রেশ হতে চলে গেল। তানিশা এসে এই খাবার প্লেটটা দেখেই বলল, তুই এখনো খাবারটা খাসনি? এটা তো সোহা তোকে বাইরে যাওয়ার আগে দিয়েছিল, তুই খাসনি কেন? এইভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? কার জন্য এত কষ্ট পাচ্ছিস? তুই যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করিস তাহলে আমি আঙ্কেলকে বলে দিব যে তুই এইখানে আছিস। আর ভাইয়া এসেছিল আমাদের বাসায় তোকে খুঁজতে, সবাই তোকে পাগলের মতো খুঁজছে। তানিশা কথা শেষ না হতেই সোহা এসে বলল, অবন্তী শুধু নিজেকে তো কষ্ট দিচ্ছে না, ওর ভেতরে যে আরো একটা ছোট্ট প্রাণ আছে, ওর ভেতরে কেউ একজন একটু একটু করে যে বেড়ে উঠছে সেটা অবন্তী ভুলেই যাচ্ছে। নিজের সাথে সাথে সে ওই ছোট প্রাণটাকেও কষ্ট দিচ্ছে। সোহার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। আমি ভেবেছিলাম সোহা কিছু জানে না, কিন্তু সোহা সবটা জানে। আমি ওকে বলেছি সবটা, ও কাউকে বলবে না, তুই ভাবিস না। আর ওকে তো বলতেই হতো অবন্তী, কারণ লন্ডন যাওয়ার পর আমি না যাওয়া পর্যন্ত সোহাই হবে তোর একমাত্র বন্ধু। আর বন্ধুর কাছে তো লুকোনোটা ঠিক না, তাই না? তুই আমাকে বন্ধু ভাবতে পারিস। দেখ অবন্তী, আমি অতটাও খারাপ বন্ধু হব না তোমার, তুমি বিশ্বাস করতে পারো আমার। আর আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এখন তোমায় অনেকটা শক্ত হতে হবে। যা হয়েছে সব ভুলে তোমায় সামনের দিকে এগোতে হবে। আর সব সময় মনে রাখবে তুমি এখন আর একা নও, তোমার সন্তানও আছে তোমার সাথে। এইভাবেই তানিশা আর সোহা আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে থাকে। ওদের সাথে থাকতে থাকতে এই কয়দিনে আমি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছি। প্রায় 1 মাস পর আমার আর সোহার লন্ডনে যাওয়ার ফ্লাইট ঠিক হয়। আমি আর সোহা লাগেজ গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে এলাম। তানিশাও এসেছে। তানিশার আজ খুব মন খারাপ আমি চলে যাব এর জন্য। যখন ভেতরে ঢুকতে যাচ্ছিলাম তখন আচমকা ভাবে তানিশা আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। ওর কান্না থামিয়ে চলে আসলাম। এসে বিমানে বসে গেলাম আর পা বাড়ালাম এক নতুন জীবনের পথে, যে জীবনে কোনো বেইমানের জায়গা থাকবে না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম লন্ডন। এখানে আসার পরের দিনই একটা বাসা ভাড়া করে নিলাম। তারপর কয়েকদিনের মধ্যে একটা জবও পেয়ে গেলাম আমি আর সোহা। তারপর পড়াশোনা আর জব নিয়ে দিন ভালোই কাটতে লাগলো। 2 মাস পর তানিশাও চলে এলো লন্ডন। এসে ওখানকার অনেক কথা আরো বলল যে আমার চিন্তায় নাকি বাবা মা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি আর সোহা যে কোম্পানিতে জব করি পড়াশোনার পাশাপাশি, সেইখানেই তানিশাকেও একটা জব নিয়ে দিলাম বসকে বলে। 3 জনের সময় খুব ভালো যেতে লাগলো। আস্তে আস্তে কেটে গেল প্রায় 7-8 মাস। এখন অফিসে যেতে কষ্ট হয়, এজন্য বস আমায় ছুটি দিয়েছে। বাচ্চাটা হয়ে গেলে তারপর আবার জয়েন করব অফিসে। কয়েকদিন পরেই আমার জীবনটা আলোকিত করে পৃথিবীতে এলো আমার মেয়ে, যার জন্য আমার এত লড়াই, যাকে বাঁচানোর জন্য আমি আমার দেশ ছেড়ে এসেছি। বরাবরের মতো আমার এই সময়টাতেও আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল আমার পরম বন্ধু তানিশা আর সোহা। তানিশা আর সোহা আমার মেয়ের নাম রাখলো
মেহেরিস বিনতে আফরা। ছোট করে ওরা ডাকে আফরা। মেয়ে হওয়ার 1.5 মাস পর চাকরিতে জয়েন করলাম আমি। আর জয়েন করার কয়েকদিনের মধ্যেই প্রমোশনও পেয়ে গেলাম। প্রায় 5 বছর কেটে গেল, আমার মেয়ে আমার জীবনে এসেছে। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার মেয়ের এখন 6 বছর বয়স। কিছুদিন আগেই আমার মেয়ের 6 বছরে পা দেবে। এখন স্কুলে যায় আমার মেয়ে। আমার মেয়ে তার 6 বছরের জন্মদিনে গিফট হিসাবে আমার দেশে আসতে চেয়েছে। আর সেজন্য আজ এতগুলো বছর পর দেশে আসা। 9 বছর আগের কথাগুলো ভাবতেই রাত শেষ হয়ে ভোর হয়ে এলো। একটু পরেই আমার মেয়ের ঘুম ভেঙে যাবে আর আমায় দেখতে না পেলে গাল ফুলিয়ে বসে থাকবে। তাই মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আফরার পাশে শুয়ে থাকতে থাকতেই চোখে ঘুম নেমে এলো। আফরাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর দেখতে পেলাম সকাল 10:30 বাজে। উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আফরান নড়াচড়া করছে। ওর কাছে গিয়ে আলতো করে একটা চুমু দিলাম কপালে। তারপর ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে নিয়ে হোটেলের বাইরে যাব, এজন্য সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আফরা আমার হাত ছেড়ে দিয়ে একা একা নামতে লাগলো। আর তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আফরা পড়ে যাবে ঠিক সেই সময় কেউ একজন এসে ধরে ফেলে আফরাকে। লোকটা আফরাকে ধরে নিয়েই অন্যদিকে ফিরে আফরার সাথে কথা বলতে থাকে। আমি লোকটার পেছনে থাকায় লোকটার মুখ দেখতে পেলাম না। লোকটাকে আমি ধন্যবাদ বলবো বলে লোকটার পেছনে গিয়ে দাঁড়াতেই আফরা মাম্মাম বলে আমার কাছে চলে আসে। আর সেই সাথে লোকটাও আমার দিকে ফিরে তাকায়। লোকটা আর কেউ না, সোহান। সোহান আমায় দেখে কিছু একটা বলতে যাবে, তখনই আমি আফরাকে নিয়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে আসি। কক্সবাজার আসার পর থেকে শুধু বেঈমানটার সাথে বারবার দেখা হয়ে যাচ্ছে। বেঈমানটাকে এত বেশি না ভেবে আফরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। খাওয়ার পর আফরাকে নিয়ে একটু সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখনই আবার সোহান এসে দাঁড়ায় সামনে আর বলে, কি ব্যাপার? আমি যখনই তোমার সামনে আসছি তুমি তখনই আমায় এড়িয়ে চলে যাচ্ছ কেন? তোমার সাথে কথা আছে, আমার কথা বলতে চাই আমি তোমার সাথে। আগেই তো বলেছি আমি আপনাকে যে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আপনি কি সেটা শুনতে পাননি? আমি অপরিচিত? তুমি আমায় চেনো না? না, চিনি না। নেক্সট টাইম প্লিজ আমায় আর বিরক্ত করতে আসবেন না। আর কথা না বাড়িয়ে চলে এলাম ওখান থেকে। হোটেল রুমে চলে আসলাম। আফরাকে রুমে এনে টিভিতে কার্টুন ধরিয়ে দিলাম। আফরা কার্টুন দেখতে পছন্দ করে। আফরাকে কার্টুন দেখতে দিয়ে ব্যালকনিতে এসে চেয়ারে বসলাম। ভাবছি কাল সকালে ঢাকা ফিরে যাব। ঢাকা গিয়েই আবার লন্ডন ফিরে যাব, কারণ এখানে থাকলে সোহানের সাথে দেখা হবে আমার। আর সেটা আমি চাই না। আমি লন্ডন ফিরে যাব এটা তানিশাকে জানানোর জন্য ফোন করতে যাব, তখনই তানিশা আমায় ফোন করে। কিন্তু ওর ফোন নাম্বারটা দেখে একটু অবাক হলাম, কারণ নাম্বারটা বাংলাদেশের। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তানিশা বলে উঠল, কি রে, দেশে এসে তো একদমই ভুলে গেছিস। একটা দিনও ফোন দিলি না। তো কেমন কাটছে তোর আর খালামনির ঘোরাঘুরি? আর ঘোরাঘুরি? তুই কি দেশে এসেছিস? তোর ফোন নাম্বার দেখে তো মনে হচ্ছে তুই দেশে এসেছিস। কখন এলি? আমায় তো একবারও বললি না। আর সোহাও এসেছে নাকি? হ্যাঁ, দেশে এসেছি, আর সোহাও এসেছে। আসলে বলার সুযোগ পাইনি রে। হঠাৎ করে সোহার আব্বু অসুস্থ হয়ে পড়েছে, আর সোহার আব্বু ছেলের বউ দেখতে চান। তাই সোহার ভাইয়া আমার বাবা মার সাথে কথা বলে বিয়ে ঠিক করে ফেলেছে। তাই দেশে ফিরতে হলো। তোর বিয়ে ঠিক হয়ে গেছে? সত্যি? এটা তো খুব ভালো একটা খবর। এবার তাহলে আমি অনেক দিন পর খালামণি হতে পারবো। বিয়ের ডেট কবে এটা তো বল। বিয়েই হলো না এখনো, আর তুই খালামণি হওয়ার জন্য লাফাচ্ছিস কুত্তা। 10 দিন পরেই বিয়ে। তুই কক্সবাজার থেকে কবে ফিরবি? আচ্ছা, তোর কক্সবাজার থেকে ফিরতে হবে না। আমি আর সোহা আসছি কক্সবাজার আজ রাতে। বিয়ের আগে 10টা দিন একটু আনন্দ করে কাটাই। তুই আসিস না? কিন্তু আমি কাল সকালেই ঢাকা ফিরতে চাইছি। আসলে আমার এখানে আর থাকতে ইচ্ছে করছে না। আমি চলে আসবো কালই। না, তুই আসবি না। আর কয়েকটা দিন থাক। আমি তো আজ রাতেই আসবো। প্লিজ চলে আসিস না, প্লিজ। তুই চলে আসলে আর তোর সাথে কথাই বলবো না। তারপর তানিশাকে বললাম যে আমি থাকবো। ওকে আসতে বললাম, আর আমি যে হোটেলে এসেছি সেই হোটেলের নামটা বলে দিলাম। আরো কয়েকটা দিন আমায় এখানেই থাকতে হবে। এটা ভাবতেই রাগ হচ্ছে। সন্ধ্যার দিকে হোটেলের রিসেপশনে গেলাম একটা রুম বুক করতে। রুম বুক করে চলে আসবো সেই সময় দেখি যে সোহান হোটেলের ভেতরে আসছে। ওকে দেখেই আরো রাগ হলো। ওদিকে আসতে দেখেই আমি চলে আসবো সে সময় সোহান বলে যে, রিসেপশনে কেন এসছো? কোনো সমস্যা হচ্ছে কি তোমার রুমে?
সমস্যা হলে আমায় বলতে পারো। আমি কিছু বলছি না দেখে সোহান রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞেস করলো যে আমি কেন এসেছি। মেয়েটা বলল যে একটা রুমের বুকিং দিতে। আর একটা রুম কেন? কে আসবে? ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার হাজবেন্ড আছে, সে হয়তো আসবে, তাই না? কিন্তু তার জন্য আলাদা রুম কেন বুঝলাম না। সোহানের কথা শুনে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার হাজবেন্ডই আসবে, সাথে তার এক বন্ধু আসবে। তাই আর আপনি কে আমায় এগুলো জিজ্ঞেস করার? আপনি আপনার সীমানাটা ভুলে যাচ্ছেন হয়তো মিস্টার সোহান। সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। বলেই চলে এলাম রুমে। আফরাকে একা রেখে গিয়েছিলাম রুমে আসতে আফরা বাইরে গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরলো, তাই আবারও আমায় বাইরে আসতে হলো। আফরাকে নিয়েই বাইরে এসে আইসক্রিম কিনে আবার রুমে চলে আসলাম। আর আফরাকে বললাম যে আজ ওর খালামণি আসবে এখানে। শুনেই আফরা মহা খুশি। রাতের খাবার খেয়ে আফরা ঘুমিয়ে পড়লো। রাত প্রায় 1টা বাজে। আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম, তখন ফোন দেয় তানিশা, দিয়ে বলে যে ওরা চলে এসেছে। তাই আমি রুমের দরজা লক করে রিসেপশনে চলে আসি। রিসেপশনে এসেই একবার চারপাশে ভালো করে দেখে নিলাম যে সোহান আছে কিনা। সোহানকে কোথাও দেখতে পেলাম না, হয়তো নেই এখন। আমি আসার কয়েক মিনিট পর তানিশা আর সোহা আসে। তানিশা এসেই জড়িয়ে ধরে আমায় আর বলে যে কতদিন তোকে দেখি না অবন্তী, এতদিন তোকে অনেক অনেক মিস করেছি। আমার খালামণি কোথায়? ওকে আদর করি না কতদিন হয়ে গেল। আফরা ঘুমিয়ে পড়েছে, সব পরে হবে, আগে রুমে চল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। বলেই আমি রিসেপশনের মেয়েটার কাছ থেকে রুমের চাবিটা চাইলাম। মেয়েটা চাবি দিতে দিতে বলল যে আচ্ছা ম্যাম, আপনার না হাজব্যান্ড আসার কথা ছিল, আপনি বললেন, সেই জন্য তো রুম বুক করলেন। তাহলে এনারা যে? এদেরই আসার কথা ছিল, আমি এদের জন্য রুম বুক করেছি। বলেই ওদের নিয়ে চলে এলাম। অন্যদিকে সোহান যে আমার আশেপাশেই ছিল সেটা আমি বুঝতেই পারিনি। তানিশা যে আমার সাথে এই হোটেলেই উঠেছে সেটা সোহান দেখেছে। আমি রিসেপশন থেকে চলে আসতেই সোহান রিসেপশনের মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছিলে এত ওনার সাথে? আর ওনার সাথে সেই মেয়ে দুইটা কে? কোন রুমে উঠলো তারা? অবন্তী ম্যামের বন্ধু ওরা দুজন স্যার। ম্যাম যে রুমটা বুক করেছিল তার হাজবেন্ড আর তার বন্ধুর জন্য, সেই রুমটাতে ওনার এই বন্ধু দুটো উঠবে, তাই জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলে? আর ওনার হাজবেন্ডের জন্য বুক করা রুমে ওদের কেন উঠতে বললো? ওনার হাজবেন্ড কি আসবে না? না স্যার, ওনার হাজবেন্ড আসবে না। আসলে অবন্তী ম্যাম ওনার এই বন্ধু দুইজনের জন্য রুমটা বুক করেছিলেন, ওনার হাজবেন্ডের জন্য না স্যার। ও ওকে। অবন্তী ম্যাম আর ওনার বন্ধু দুজনের একটু বেশি খেয়াল রাখবে, দেখবে ওনাদের যেন কোনো কিছুতেই কোনো সমস্যা না হয়। বলেই সোহান চলে যায় সেখান থেকে। আর এদিকে আমি তানিশাদের ওদের রুমে রেখে নিজের রুমে এসে শুয়ে পড়ি। তানিশা আর সোহার ডাকে ঘুম ভাঙে আমার। ওরা দুজন সকালে উঠেই ফ্রেশ হয়ে আমায় ডাকতে এসেছে, সকাল সকাল ঘুরতে বের হবে এজন্য। আমি ফ্রেশ হতে চলে গেলাম আর তানিশা আফরাকে ঘুম থেকে তুলতে থাকে। আমি এসে দেখি আফরা ওদের দুজনকেই 2 হাত দিয়ে ধরে বসে আছে। আফরাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা খুশি। আফরাকে রেডি করে নিয়ে বের হয়ে পড়লাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ঘুরে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে আর আমার মেয়েটাও অনেকটা ক্লান্ত। আফরা তো আসার সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল আর আমার মেয়ে আমার আগেই ঘুম থেকে উঠে তানিশাদের খুঁজতে বের হয়ে গেছে রুম থেকে আমায় না বলে। আফরা জানে না তানিশারা কোন রুমে আছে, তাই সে খুঁজতে খুঁজতে রিসেপশনের সামনে চলে এসেছে। আর সোহানও রিসেপশনের দিকে আসছিল, তাই আফরার সাথে ওর দেখা হয়ে গেল। সোহান আফরার কাছে এসে বলল, কি ব্যাপার মামুনি, আজ একা বের হয়েছ? মাম্মাম কোথায়? মাম্মামকে বলে বের হয়েছ নাকি না বলে? আর একা একা কেন বের হয়েছ তুমি? মাম্মাম তো ঘুমাচ্ছে, উঠেনি। আর আমি তো খালামণিকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না কোথাও। তুমি কি জানো আমার খালামণিরা কোথায় আছে? তোমার খালামণিকে খুঁজছো তুমি? নাম কি তোমার খালামণির? বলো, আমি খুঁজে দিচ্ছি তোমায়। আমার একটা খালামণির নাম তানিশা আর একটা খালামণির নাম সোহা। তুমি জানো আমার খালামণিরা আমায় অনেক অনেকটা ভালোবাসে। আমার মাম্মামও আমায় অনেক ভালোবাসে। সবাই তাহলে তোমায় অনেক ভালোবাসে। তুমি তো একটা পুতুলের মতো, তাই তো সবাই এত এত ভালোবাসে তোমায়। মামুনি চলো আমরা ওখানে বসে কথা বলি। আর তোমার খালামণিকে খোঁজার জন্য ভাবি যে কিভাবে খুঁজে পাবো তাদের। খালামণিদের কখন খুঁজে পাবো? আমার তো
মন কেমন করছে খালামুনির জন্য। তাড়াতাড়ি করে খুঁজে দাও না আঙ্কেল। খুঁজে দেবো তো, আগে তোমার নাম বলো তো। তোমার নামটাই তো এখনো বললে না, তাহলে কি করে খুঁজবো তোমার খালামণিকে? আমার নাম মেহেরিস বিনতে আফরা। তোমার নাম কি? বাহ, অনেক সুন্দর তো তোমার নামটা, ঠিক তোমার মতো। তুমি যেমন কিউট, তোমার নামটাও তেমন কিউট। আমার নাম সোহান। তোমার নাম সোহান? তুমি জানো আমার বাবার নামও সোহান, সোহান আহমেদ। তোমার নাম সোহান কেন রেখেছে? অন্য কিছু রাখলো না কেন? তোমার বাবার নাম সোহান আহমেদ? কি করেন তোমার বাবা? কোথায় থাকে? মাম্মাম বলেছে আমার বাবাই অনেক দূরে থাকে। আমার বাবাই আমার সাথে থাকে না। আমি দেখিনি বাবাইকে। তুমি জানো আঙ্কেল, আমি মাম্মামকে কতবার বলেছি বাবাইকে একবার আসতে বলতে, কতবার দেখতে চেয়েছি, কিন্তু মাম্মাম দেখায়নি। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আফরা নেই। রুমে, ওয়াশরুমে, ব্যালকনিতে সব জায়গায় দেখলাম, কিন্তু আফরাকে কোথাও নেই। তানিশার রুমে দেখলাম, ওখানেও নেই। চিন্তায় পড়ে গেলাম খুব। তানিশা নিচে গিয়ে দেখতে আসতে বলল। আমি আর তানিশা তাড়াহুড়ো করে নিচে এসে দেখি আফরা সোহানের সাথে কথা বলছে। তানিশা জানতো না যে সোহানও এখানে আছে, ওকে বলার সুযোগই পাইনি আমি। আফরাকে সোহানের সাথে দেখে প্রচন্ড রাগ হলো আমার। আফরার কাছে গিয়ে আফরাকে একটা থাপ্পড় মেরে বসলাম রাগের মাথায়। আফরাকে মারছে এজন্য সোহান আফরাকে আড়াল করে নেয় যেন আর মারতে না পারি, আর বলল, ওকে মারছো কেন? ও কি এমন করেছে? তোমায় না বলে একটু বাইরেই তো এসেছে, তাতে কি হয়েছে? আমি কিছু বলার আগেই তানিশা সোহানের কাছ থেকে আফরাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর সোহানকে উদ্দেশ্য করে বলে, ও ওর মেয়েকে মেরেছে, তাতে আপনার কি? ও চাইলে আবারও মারতে পারে। ওর মেয়েকে কেন মারছে সেটার কৈফিয়ত আপনাকে কেন দিতে যাবে? তানিশা, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আমায় আপনি করে বলছিস তানি? সোহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এবার আমি বলি, আমার মেয়েকে মারবো, কাটবো, যা ইচ্ছে করব, তাতে বাইরের কোনো লোক এসে কথা বলুক, সেটা আমি চাই না। আর আমার মেয়ে আপনার মতো একটা বেইমানের সাথে বসে কথা বলছে, এটাই ওর অপরাধ। আমি বেঈমান? আমার সাথে আফরা কথা বলেছে জন্য তুমি ওকে এইভাবে মারলে? আপনি যে বেঈমান তাতে কি আপনার কোনো সন্দেহ আছে? আপনার সন্দেহ থাকলে থাকতে পারে, কিন্তু আমাদের নেই। আরে মিস্টার সোহান, আপনাকে যেন আর আমার মেয়ের আশেপাশে না দেখি, বলে দিলাম। বলেই আফরাকে নিয়ে চলে এলাম। আফরা অনেক কাঁদছে। এর আগে ওকে কখনোই মারিনি আমি। সোহান তানিশাকে অনেকবার ডেকেছে, কিন্তু তানিশা যায়নি। রুমে আসতেই তানিশা অনেক কিছু জিজ্ঞেস করে যাচ্ছে, সবটা বললাম ওকে। তারপর ঠিক করলাম যে কালই ঢাকা ফিরে যাব, আর থাকবো না এখানে। তানিশাও আমার কথায় রাজি হয়ে গেল। সারাদিন আর আমি আর আফরা বের হলাম না হোটেল থেকে। তানিশা আর সোহাও যেতে চাইছিল না। আমি জোর করে পাঠালাম ওদের ঘুরে আসতে। তানিশারা ঘুরতে যাওয়ার পর সোহান আসে তানিশাদের সাথে কথা বলতে। তানিশা, তোর সাথে আমার কথা আছে, প্লিজ চলে যাস না। তোর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ আমার কথাগুলো একবার শোন প্লিজ। কি বলবেন আপনি? আর আমার সাথে আপনার কি কথা আছে সেটাই তো বুঝতে পারছি না আমি। আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আপনার কোনো কথা শোনার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। আপনি করে কেন কথা বলছিস? অবন্তীর মতো কি তুইও আমায় অপরিচিত ভাবছিস? তোর আমার সাথে কথা না থাকলেও আমার অনেক কথা বলার আছে। বললাম তো আপনার কোনো কথা আমি শুনতে চাই না। তাছাড়া যে মানুষ মিনিটে মিনিটে গিরগিটির মতো রং বদলায় তাদের সাথে কথা না বলাই ভালো। বলে তানিশা চলে আসতে লাগলে সোহান আটকে দেয় ওদের। অনেক রিকোয়েস্ট করে যেন ওর কথাগুলো একবার শোনে। তখন সোহা বলে, তানিশা, ও যখন এত করে রিকোয়েস্ট করছে তখন ও কি বলছে একবার শুনে নে। হয়তো ওর সাথে কথা বলে এমন কিছু জানতে পারবি যেটা আমরা কেউই জানি না, এমনকি অবন্তীও না। ওকে, কি বলবি বল তাড়াতাড়ি, সময় নেই আমাদের। অবন্তী কেমন আছে তানিশা? ওর সাথে অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু ও বলেনি কথা। অপরিচিত বলে এড়িয়ে গেছে। ওর বাবা ভাই হয়তো ওকে অনেক বড় ঘরে বিয়ে দিয়েছে, তাই না? কেন, তুই কি ভেবেছিলি যে তুই ওকে ঠকানোর পর ও খারাপ থাকবে? নাকি ভেবেছিলি যে ও মরেই যাবে? কোনটা ভেবেছিলি তুই? আর বিয়ে বিয়ে দিয়েছে তো, অনেক বড় ঘরে ওকে বিয়ে দিয়েছে, অনেক সুখেও আছে অবন্তী। না না, আমি কেন ভাববো যে ও মরে যাবে আর ও খারাপ থাকুক? এটাও আমি কখনো চাইতে পারি না। আমি সবসময় চাই যেন অবন্তী ভালো থাকে। তুই যে কতটা চাস অবন্তী ভালো থাকুক,
ভালো থাকুক সেটা আমি দেখতে পেয়েছি। তুই যদি সত্যি ওর ভালো চাইতি তাহলে 6 বছর আগে ওকে এইভাবে ঠকাতে পারতি না, আর এতদিন পর আবার ওর সামনে এসে আবার ওকে কষ্ট দিতে পারতি না। 6 বছর আগে যা হয়েছিল সেটা অবন্তীর ভালোর জন্যই হয়েছিল, আর আমি এতদিন পর ইচ্ছে করে ওর সামনে আসিনি। ওর সাথে দেখাটা হঠাৎ করে হয়ে গিয়েছিল। তুই আমায় একটা সত্যি কথা বলবি? আমার খুব জানতে ইচ্ছে করছে, কথাটা বলবি? সত্যি কথাই বলবি প্লিজ। আজ আর কোনো মিথ্যে কথা বলিস না। আমি প্রমিস করছি আমি অবন্তীকে কিছু বলবো না, কারণ আমি চাই না অবন্তী আবার নতুন করে কোনো কষ্ট পাক। কি কথা? আর ভাবিস না, আজ আমি তোকে সব সত্যি কথাগুলোই বলবো। বল, তুই অবন্তীকে কেন ঠকালি এইভাবে? অবন্তী কি ভুল করেছিল যে তুই ওকে এত বড় শাস্তি দিলি? আমি যতদূর জানি সেদিন অবন্তীর কোনো ভুল ছিল না, তারপরও তুই ওকে এত কষ্ট দিলি কেন বল? ও তো তোকে ভালোবাসতো, আর তোকে ভালোবেসে তোর সাথে সারা জীবন থাকতে চেয়েছিল, তাহলে কেন এমন করলি মেয়েটার সাথে? আমি ওকে সেদিন কষ্ট দিতে চাইনি, আমি ঠকাইনি ওকে। আমি কিভাবে ঠকাবো ওকে বল? আমি নিজেও তো ওকে খুব ভালোবাসি, আমি আমার থেকেও বেশি ওকে ভালোবাসি। ঠকাতে চাইনি ওকে আমি। চুপ কর, তোর মুখে আর অবন্তীকে ভালোবাসার কথা মানায় না। তুই যে ওকে কতটা ভালোবাসতি সেটা আমার জানা হয়ে গেছে, আর তুই যদি ওকে সত্যিই ভালোবাসতি তাহলে পারতি না সেদিন ওর বাবা মার সামনে ওকে অস্বীকার করতে, পারতি না তোদের বিয়েটাকে অস্বীকার করতে। ও শুধু তোকে পাওয়ার জন্য ওর বাড়ির লোকের সাথে কি না করেছে, আর তুই ওকে ওর বাড়ির সবার সামনে মানসিক রোগী সাজিয়ে দিয়ে চলে এলি। তানিশা, বিশ্বাস কর, সেদিন আমি বিশ্বাস করব তোকে? তোকে তো সেই মেয়েটা বিশ্বাস করেছিল, তার কি প্রতিদান দিয়েছিস তুই? একদম যত্ন করে ওর পিঠে ছুরি বসিয়ে দিলি। ওই মেয়েটা তোকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতো, আর তুই ওকেই ছি সোহান। অবন্তীর খুব বড় একটা ভুল ছিল যে সে তোকে চিনতে পারেনি। শুধু অবন্তী কেন, আমরাও তোকে চিনতে পারিনি, একটুও বুঝতে পারিনি যে তুই ভালো মানুষের একটা মুখোশ পরে আছিস। আমি ওকে ছুঁড়ে মারিনি, ঠকাইনি। আমি সত্যি অবন্তীকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর তানি। অবন্তীকে ভালোবাসিস এই কথাটা বলে আর ওই মেয়েটাকে ছোট করিস না প্লিজ। তুই সত্যি সত্যি ওকে ভালোবাসলে সেদিন ওকে ওই অবস্থাতে ওকে ছেড়ে যেতে পারতি না। তুই ওকে ওর বাবা মার সামনে ছোট করার পরও মেয়েটা তোর কাছে ছুটে গিয়েছিল তোকে কিছু বলার জন্য। মেয়েটা ভেবেছিল কথাটা শোনার পর হয়তো তুই ওকে আবার তোর বুকে টেনে নিবি, কিন্তু না, তখনও তুই ওর ধারণাকে ভুল প্রমাণ করে দিলি। যখন একটা মেয়ের সব থেকে বেশি তার ভালোবাসার ভরসার মানুষের প্রয়োজন হয়, যখন একটা মেয়ের তার হাজবেন্ডকে সবচাইতে বেশি পাশে দরকার হয়, সেই সময়টাতেই তুই ওর পাশ থেকে সরে গেলি। তোর মনে আছে সোহান, অবন্তী যখন তোর অফিসে গিয়েছিল সেদিন ও তোকে জড়িয়ে ধরতে গিয়েছিল। তুই জানিস সেদিন ও তোকে কি বলতে চেয়েছিল? কি বলতে চেয়েছিল? কি হলো তানিশা, বল, কি বলার জন্য এসেছিল অবন্তী? সেদিন অবন্তী তোকে এইটা বলার জন্য ছুটে গিয়েছিল যে অবন্তী প্রেগনেন্ট, অবন্তী তোর বাচ্চার মা হতে যাচ্ছে। তোকে এই কথাটা জানাবে বলেই তোর কাছে পাগলের মতো ছুটে গিয়েছিল সেদিন। তোর কাছে গিয়ে যখন ও কথাটা বলতে গিয়েছিল তখন তুই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি সোহান। সেদিন যদি ও আর একটু বেশি ব্যথা পেত তাহলে ওর আর ওর বাচ্চার দুজনেরই ক্ষতি হতে পারত। সেদিন অবন্তীর সব থেকে বেশি তোকে প্রয়োজন ছিল সোহান, কিন্তু তুই থাকিসনি। তানিশার কাছে কথাগুলো শোনার পর সোহান আর নিজেকে সামলাতে পারেনি। ওখানে বসেই চিৎকার করে কেঁদে ওঠে সোহান, আর কেঁদে কেঁদে বলতে থাকে, আমি এত বড় ভুল কিভাবে করতে পারলাম? অবন্তী আমার বাচ্চার মা হতে চলেছিল, আর আমি ওকে ছেড়ে চলে আসলাম। এতটা স্বার্থপর কি করে হলাম আমি? ও আমায় এতটা ভালোবাসলো, আর আমি ওকে শুধু কষ্টই দিয়ে গেলাম। কি করে পারলাম আমি ওর সাথে এমনটা করতে? এইটুকু বলেই আবার কাঁদতে থাকে সোহান। এখন কেন কাঁদছিস তুই? তুই জানিস তুই যেদিন অবন্তীকে অস্বীকার করে চলে এসেছিলি সেদিন অবন্তীও এইভাবে কেঁদেছিল। তোর জন্য কতটা কষ্ট পেয়েছে কোনো ধারণা আছে তোর? অবন্তীর বাড়ির লোক ওর বিয়ে ঠিক করে দিয়েছিল, কিন্তু অবন্তী শুধু তোকে ভালোবাসে, আর তোর দেওয়া একমাত্র উপহার তোর বাচ্চাকে এই পৃথিবীতে আনার জন্য অবন্তী ওর বিয়ের দিন ওর বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে এসেছিল শুধুমাত্র তোর জন্য। এতক্ষণ সোহা চুপ করেছিল, কিন্তু এখন আর চুপ না থেকে বলল, অবন্তী যে শুধু বাড়ি ছেড়ে না, বাবা মাকে ছেড়ে চলে এসেছিল, তাই না? অবন্তী যে দেশে ছোট থেকে বড় হয়েছে সে দেশ ছেড়েও পাড়ি জমিয়েছিল লন্ডন। আর একটা মেয়ে একা অন্য দেশে গিয়ে চাকরি করা, পড়াশোনা চালানো আর সন্তানকে জন্ম দেওয়া, সেই সন্তানকে একা একা বড় করা একা একটা মেয়ের পক্ষে কতটা কঠিন সেটা কি আপনি বুঝতে পারছেন?
অবন্তী যে লন্ডন যাওয়ার পর প্রথম কয়েকটা মাস কতটা কষ্ট করেছে সেটা শুধুমাত্র আমি জানি। আমি দেখেছি এমন কোনো একটা রাত যায়নি যে অবন্তী আপনার জন্য চোখের পানি ফেলেনি। প্রত্যেকটা মেয়ে চায় তার বাচ্চা হওয়ার সময় তার হাজবেন্ড, ভালোবাসার মানুষটা তার পাশে থাকুক, তার হাতটা ধরে রাখ শক্ত করে। অবন্তী যে দিন তার বাচ্চাটা জন্ম দিয়েছিল, অবন্তীও চেয়েছিল তার ভালোবাসার মানুষটাকে পাশে, কিন্তু পায়নি। আফরা হওয়ার পর অবন্তী অন্যরকম একটা শক্তি পেয়েছে, কারণ ও জানে তোর মতো ওর মেয়ে কখনো ওকে ছেড়ে যাবে না, ওর সাথে বেইমানি করবে না। অবন্তী বুঝিয়ে দিয়েছে যে কেউ পাশে না থাকলেও ভালোভাবে বাঁচা যায়। অবন্তী তোকে ছাড়াই ওর মেয়েকে এত বড় করেছে, আর ও তোকে ছাড়াই বাকি জীবনটা মেয়েকে নিয়ে কাটিয়ে দেবে ভালোভাবে। তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই আর অবন্তীর জীবনে আসার চেষ্টা করিস না। অবন্তী নিজের জীবনটা ওর মতো করে মেয়েকে নিয়ে গুছিয়ে নিয়েছে, ওর জীবনটা আর এলোমেলো করে দিস না, ওকে ওর মতো ভালো থাকতে দে, ভালো থাকিস। বলেই তানিশা আর সোহা চলে এলো হোটেলে, আর ঘুরোঘুরি না করে। ওদের দুজনকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি চলে এলো কেন? আমার কথা শুনে মনে হয় তানিশা তেলে বেগুনে জ্বলে উঠল, রেগে রেগে বলল, কেন, তুই কি ভেবেছিলি যে আমরা ওখানে থাকতে গেছি, নাকি আমরা চলে আসাতে তোর প্রবলেম হচ্ছে? আমরা চলে গেলে তুই হ্যাপি হবি? হলে বল, আমরা ঘুরতে চলে যাচ্ছি। আমি কি এমন বললাম যে তুই এত রেগে গেলি? সরি তানি। আমি আর আমার কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই রেডি হয়ে নি অবন্তী, আফরাকেও রেডি করে দে তাড়াতাড়ি, আমরা আজই ঢাকা ফিরে যাব। সোহা, তুইও যা, রেডি হয়ে আয়। আজই কিভাবে? কোনো টিকিটই তো কাটা হয়নি, কিভাবে যাব? কাল গেলেই তো হবে। আর তুই তো কাল যেতে চাইলি, তাহলে কি হলো হঠাৎ তোর? আমার কথা শুনে তানিশা আরো রেগে গেল। আমি কি বললাম শুনতে পাসনি তুই? আমরা আজই এখান থেকে চলে যাব, আজই মানে আজই। অনেক ঘুরেছি, আর ঘুরতে হবে না, টিকিট কাটা হয়ে গেছে। রেডি হয়ে নে, আমরা 10 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাব। আমি তানিশাকে বললাম যে রেডি হচ্ছি, আর কিছু বললাম না, কারণ তানিশা খুব রেগে আছে। এখন বেশি কিছু বললে তানিশা আরো রেগে যাবে। একটু পরে রেডি হয়ে আমরা সবাই রিসেপশনে এসে দাঁড়ালাম, কারণ হোটেলের বিলটা দিতে হবে। রিসেপশনের প্রায় অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমরা যে কয়দিনই হোটেলটাতে ছিলাম এই কয়দিনে বিলটা দেওয়াতে রিসেপশনের মেয়েটা নিতে রাজি হলো না। আমরা অনেক বলার পরেও নিচ্ছে না, কিন্তু কেন নিচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। আমার ভয় হচ্ছে তানিশাকে নিয়ে। তানিশা এমনিতেই রেগে আছে অনেক, তার উপর আবার রিসেপশনের মেয়েটা বিল নিচ্ছে না। তানিশা কি বলবে আল্লাহ জানে। মেয়েটা কিছুতেই নিচ্ছে না, শুধু বলছে যে স্যার নিতে মানা করেছে আপনাদের বিল। তানিশা রেগে গিয়ে মেয়েটাকে তার স্যারকে আসতে বলল, আর মেয়েটা ফোন করে বলল, হ্যালো স্যার, অবন্তী ম্যাম আর ওনার বন্ধুরা আজই হোটেল থেকে চেক আউট করে যাচ্ছে। ওনারা বিল দিতে এসেছে, আমি নিচ্ছি না দেখে রাগারাগি করছে। ওনারা আপনাকে আসতে বলছে। মেয়েটা এটুকু বলেই রেখে দিল, আর আমাদের বলল, ম্যাম প্লিজ রাগ করবেন না, একটু বসুন, স্যার এক্ষুনি আসছে। আসলে ম্যাম আমার সাথে রাগ করে কোনো লাভ নেই, কারণ আমাদের স্যারই না করেছে যেন আপনাদের কাছে কোনো টাকা না নেয়। স্যারের কথা অমান্য করব কিভাবে বলুন? প্লিজ বসুন ম্যাম। 10 মিনিটের মধ্যে মেয়েটার স্যার এসে হাজির হলো, আর মেয়েটা আমাদের ওর স্যারকে দেখিয়ে বলল যে ওই তো স্যার চলে এসেছে ম্যাম। মেয়েটার স্যারের দিকে তাকিয়ে আরও একটা শক খেলাম আমরা, কারণ মেয়েটার স্যার আর অন্য কেউ নয়, সোহান। সোহানকে দেখে মনে হচ্ছে কোথাও থেকে দৌড়ে এলো, আর মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। চোখগুলো লাল হয়ে গেছে আর ফুলেও গেছে। সোহান আমাদের দিকে এগিয়ে আসতে দেখে তানিশা সোহানের সামনে গিয়ে, তুই আবার এখানে কি করছিস? তোকে না বলেছি তুই আর অবন্তীর সামনে আসবি না, আবার কেন এসেছিস? বল কেন এসেছিস? ম্যাম কি করছেন? ইনি তো আমাদের স্যার, আপনাদের তো বললাম। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। ও তোমাদের স্যার নাকি সেটা আমার জানার দরকার নেই। তানিশা প্লিজ আমার কথাটা শোন, মাথাটা একটু ঠান্ডা কর, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোন প্লিজ। কি শুনবো তোর কথা? তোর আর কোনো কথা আমি শুনতে চাই না। আর তুই এদের স্যার কেমনে হলি? আর আমাদের বিলটা নিতে কেন মানা করেছিস? আর তুই আমাদের বিল নিতে না করার কে সোহান? কারণ আমি এই হোটেলের মালিক,
এই হোটেলটা আমার, আর তোরা আমার খুব কাছের মানুষ, তাই তোদের কাছে বিল দিতে না করেছি। সোহান এই হোটেলের মালিক এটা জানার পর তানিশা আরো রেগে গেল আর আমায় উদ্দেশ্য করে বলল, অবন্তী, তুই কি জানতি না এটা সোহানের হোটেল? তুই সোহানের হোটেলেই কেন উঠেছিস? তুই কি আর হোটেল পাসনি? এইটা ছাড়া এখানে কি আর একটা হোটেল ছিল না? তুই অবন্তীর সাথে কেন রাগ দেখাচ্ছিস তানিশা? তুই খুব ভালো করে জানিস যে অবন্তী যদি জানতো এটা সোহানের হোটেল তাহলে ও এখানে ভুল করে উঠতো না। এইটা তোর হোটেল হলে সামনে নাম লেখা নেই কেন তোর? শুধু এসে কেন লেখা? আমি ইচ্ছে করেই আমার নাম পুরোটা দেইনি, এসে দিয়েছি, কারণ এসতে সোহান আর এতে অবন্তী। চুপ কর তুই। তুই তোর ওই মুখে অবন্তীর নাম নিবি না। এতে অবন্তী মানেটা কি? এসব বলে তুই কি বোঝাতে চাইছিস? তুই তোর হোটেলের নাম কেন অবন্তীর নামে দিবি? আমি কিছু বোঝাতে চাইছি না, যেটা সত্যি সেটাই বলতে চাইছি। আমি শুধু আমার এই হোটেলের নাম অবন্তীর নামে দেইনি, এখানে আমার আরও 2টা হোটেল আছে, সেগুলো অবন্তীর নামে, কারণ আমি ভালোবাসি অবন্তীকে, খুব বেশি ভালোবাসি। এতক্ষণ শুধু সবার কথা শুনছিলাম কিন্তু বলতে পারছিলাম না, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। ঠাস, সোহানের গালে থাপ্পড় বসিয়ে দিলাম। আপনি আপনার নাটক প্লিজ বন্ধ করুন। আমি আপনার মুখে আমার নামটা শুনতে চাই না। আপনার মুখে আমার নামটা শুনলে আমার নিজেকে ছোট মনে হয়। অবন্তী প্লিজ। বলেছি না আমার নামটা আপনি নেবেন না। আপনাকে আমি খুব ভালো করে চিনি। আপনি একটা বেঈমান, আর বেঈমানের মুখে আমার নামটা শোভা পায় না। আপনি ভালোবাসার কথা বলে একটা মেয়েকে শেষ করে দিয়েছেন। আমি বেঈমান না, আমি ইচ্ছে করে সেদিন কিছু করিনি অবন্তী, বাধ্য হয়েছিলাম সেদিন তোমার সাথে ওইরকম করতে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি সেসব করতে চাইনি। বিশ্বাস করো, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি, সেদিনও বাসতাম আর এখনো ভালোবাসি। আবার থাপ্পড় মেরে কথা বলে ছেড়েই দিন, কারণ আপনি শুধু ভালোবাসার নামে মেয়েদের সাথে নাটক করতে পারেন। আপনার মতো একটা বেঈমান কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর আপনি বলছেন বিশ্বাস করার কথা, আপনি আদৌ বিশ্বাস করার যোগ্য তো? রেগে চিৎকার করে কথাগুলো বললাম। এইভাবে চিৎকার চেঁচামেচিতে হোটেলের অনেক লোক এসে জমা হয়ে গেছে। ঠিক বলেছ, আমি বিশ্বাস করার যোগ্য নয়, আমাকে বিশ্বাস করা যায় না, আমি একটা বেঈমান। তুমি বিশ্বাস করো আর না করো, এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি, আর সেদিন আমি সবটা আমার ইচ্ছাতে করিনি। আপনি ভালোবাসেন আমায়? সত্যি ভালোবাসেন? কতটা ভালোবাসেন সেটা তো আজ থেকে 6 বছর আগেই দেখিয়ে দিয়েছিলেন। 6 বছর আগেই আপনি আপনার আসল রূপটা দেখিয়ে দিয়েছিলেন আমায়। আপনি আর একবার আমায় ভালোবাসেন কথাটা বললে কিন্তু আবার আমার হাত উঠে যাবে। তুমি আমায় যত খুশি মারতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আজ তোমায় আমার সব কথা শুনতেই হবে। তোমায় শুনতে হবে আমি কেন সেদিন ওইসব করেছি, কেন আমি তোমাকে সেদিন অস্বীকার করেছিলাম, কেন আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি জানি আপনি আবার সেই মিথ্যা কথা বলবেন, কারণ আপনি মিথ্যা ছাড়া সত্যি বলতেই পারেন না। আর আপনি সত্যি আমাকে ভালোবাসেন কি বাসেন না সেটা আমার আর জানার দরকার নেই। তবে আপনি একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে আর ভালোবাসি না, আপনাকে আমি ঘৃণা করি। যেটা ঘৃণা করি সেটা আপনি ভাবতেও পারবেন না। আমি জানি তুমি আর আমায় ভালোবাসো না, আমি তোমার সাথে যা করেছি তারপর যে তুমি আমায় আর ভালোবাসবে না সেটা আমি জানি। আর আমি এটাও জানি তুমি এখন শুধু আমায় ঘৃণা করো। আমি তোমার ঘৃণারই যোগ্য, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি আমায় আর কখনো ভালোবাসবে না জেনেও আমি তোমায় ভালোবাসি, আর এতগুলো বছরও ভালোবেসেই গেছি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবও না। আমি আপনার মুখটা আর দেখতে চাই না। দয়া করে আপনি আর আমার সামনে আসবেন না, প্লিজ। ঠিক আছে, আমি আমার মুখটা আর তোমায় কখনো দেখাবো না। আজকের পর আমাকে আর কখনো তোমার সামনে আসতে দেখবে না। আমি চলে যাব তোমার জীবন থেকে, কিন্তু শেষবারের মতো আমার কিছু কথা শোনো। আমি কথা দিচ্ছি, আমি কথাগুলো তোমায় বলেই চলে যাব তোমার সামনে থেকে। আর কি বলবেন আপনি? আপনি আবার নাটক করবেন? নাটক করে আবার আপনার কথায় ভুলিয়ে আপনার কাছে নিয়ে যাবেন, তাই তো? আপনি আবার আমায় আপনার বিছানায় সঙ্গী বানাতে চাইছেন। এই জন্যই তো আপনি এতক্ষণ ধরে আমায় ভালোবাসেন বলে নাটক করে যাচ্ছেন। আপনি শুধু আমায় আপনার মজার সামগ্রী ভেবেছেন, আগেও ভেবেছেন আর এখনো ভাবছেন। আপনি কি আমায় বেশ... আমি আর কিছু বলার আগেই সোহান আমার গালে চড় বসিয়ে দেয়। অনেক বলেছিস তুই, আর না, অনেক ভালোভাবে কথা বলেছি আমি তোর সাথে, কিন্তু তুই তো... আমি জানি আমি 6 বছর আগে ভুল করেছি, তুই শুধু আমার সেই ভুল করাটাই দেখলি, কিন্তু আমি কেন এমন করলাম সেটা একবারও শোনার প্রয়োজন মনে করলি না। 3 বছরের সম্পর্কে তুই আমায় চিনলি। আরে আমি যদি তোকে ভালোই না বাসতাম
তাহলে তোকে বিয়ে করতাম না। তোকে নিয়ে যদি আমি শুধু মজাই করতাম, তাহলে তোকে আমি আমার মা বোনের সাথে পরিচয় করিয়ে দিতাম না। 6 বছর আগের সেই ঘটনার পর থেকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। 6 বছর আগের করে একটা ভুলের বোঝা এখন আমি বয়ে বেড়াচ্ছি। অনেকবার বলতে চেয়েছি তোকে যে আমি কেন এমন করেছিলাম, কিন্তু তুই সেটা শুনতে চাস না। আর বিশ্বাস কর, এখন আর আমিই বলতে চাই না। আমি চাই না তুই আমার জন্য তোর কাছের মানুষদের বুঝিস। তুই আমায় যেমন ভাবেছিস এতদিন তেমনই ভাব। তুই আমায় ঘৃণা করিস তো তাই কাট। আমি আর বলবো না কোনোদিন তোর সামনে এসে যে আমি তোকে ভালোবাসি। কথাগুলো বলেই সোহান আফরার কাছে গিয়ে আফরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় হোটেল থেকে। আমরা সবাই শুধু সোহানের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সোহানের বলা কথাগুলো কেন জানি বারবার ভাবাচ্ছে। একটা কথা সব থেকে বেশি ভাবাচ্ছে, সোহান কেন বলল যে আমি আমার আপন মানুষদের ভুল বুঝবো? তাকে ভুল বোঝার কথা বলল সোহান। একটু পরেই তানিশা আমাকে বলে যে সে এখনই আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় সামনে এসে দাঁড়ায় রনি, আমাদের বন্ধু। যেদিন সোহান আমাকে অস্বীকার করেছিল তারপর থেকে আর রনির সাথেও যোগাযোগ করতে পারিনি। রনি সোহানের বেস্ট ফ্রেন্ড। এতদিন পর রনিকে আমাদের সামনে দেখে আরেক দফা অবাক হলাম। আমাদের আরো অবাক করে দিয়ে রনি বলতে শুরু করলো, তোরা কিন্তু কাজটা ঠিক করলি না। এতগুলো বছর ধরে সোহান ওর করা একটা ভুলের মাসুল দিয়ে যাচ্ছিল। সেদিন অবন্তী তোর কাছে সোহান সত্যি কথাগুলো লুকিয়েছিল, ভুলটা করেছিল। সেই ভুলের মাসুল সোহান এই 6 বছর ধরে দিয়ে আসছে। অবন্তী, তুই ভাবছিস যে সোহান তোকে ঠকিয়েছে, তোর সাথে বেইমানি করেছে? তুই এইসব ধারণা সব ভুল ভ্রান্তি। অবন্তী, তুই সত্যিটা জানিস না। তুই জানিস না সেদিন আসল ঘটনা কি ঘটেছিল। যদি জানতি তাহলে এই রকম ভাবে সবসময় ভাবতে পারতি না, এত ঘৃণা করতে পারতি না। কি হয়েছিল সেদিন বল রনি, আমি শুনতে চাই। তোরা কি এমন জানিস যেটা আমি জানি না? বল। আমি জানি কথাগুলো শোনার পর কষ্ট পাবি অনেক, তবুও আমাকে আজকে বলতেই হবে, কারণ আমি সোহানের এই কষ্টটা আর সহ্য করতে পারতেছি না। শোন অবন্তী, সেদিন সোহান যা করেছে সেটা সোহান তার নিজের ইচ্ছাতে করেনি। সেদিন সোহান তোর সাথে কোনো বেইমানি করেনি। তোর সাথে যদি কেউ বেইমানি করে থাকে তাহলে সেটা করেছে তোর বাবা আর ভাই। অবন্তী, কারণ সেদিন সোহান যা যা করেছে তাকে করতে বলা হয়েছিল, তার কোনোটাই সোহানের কথা ছিল না। সে সব কথা ছিল তোর বাবা আর ভাইয়ের। কারণ সেদিন তোর বাবা আর তোর ভাই সোহানকে বাধ্য করেছিল সে কথাগুলো বলতে। তোর বাবা আর ভাই সেদিন সোহানের কথা তোর কাছে জেনেছিল। সেদিন খুশি মনে সোহানের ঠিকানা দিয়েছিলি, কিন্তু তোর ভাই যখন জানতে পারে সোহানের অবস্থা তাদের মতো না, তখন সমস্যাটা শুরু হয়। তুই জানিস সোহান সেদিন তোর বাসায় গিয়েছিল, সেদিন ঠিক কি হয়েছিল? তোর ভাই আর বাবা কি করেছিল জানিস? কি করেছিল বল, সেটাই তো শুনতে চাইছি, বল। সেদিন অবন্তীর ভাই আর বাবা মিলে সোহানের বোন শিলাকে তুলে নিয়ে গেছিল। শিলাকে তুলে নিয়ে গিয়ে সোহানকে বাধ্য করা হয়েছিল সেদিন সোহান তার একমাত্র বোনের জন্য কোনো ক্ষতি না হয় সেজন্য সেদিন তাকে তার বাবা মার সামনে অস্বীকার করেছিল অবন্তী। কিন্তু সোহানের কি কপাল দেখো, যে বোনের ক্ষতি হবে ভেবে সেদিন সোহান তার ভালোবাসার মানুষটাকে অস্বীকার করলো। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো, পর তার বোনের ক্ষতি হওয়াটা আটকাতে পারেনি। সেদিন তোর ভাই শুধু শিলাকে ভুলে গিয়েছিল, তাই না? সেদিন রাতে তোর ভাই নেশার ঘরে শিলাকে রেপ করেছিল অবন্তী। সেদিন পর সোহান ওর বোন মাকে নিয়ে এখানে চলে আসে আর ওর বোনকে একটা নতুন জীবন দিতে। তোর ভাই সোহানের বোন এত বড় ক্ষতি করার পরও কিন্তু সোহান তোকে কোনো দোষ দেয়নি। তোর ভাইয়ের জন্য শিলার জীবনটা নষ্ট হয়ে গেছে জানার পরও সোহান তোকে ভালোবাসে অবন্তী। এখনো সোহান তোকে পাগলের মতো ভালোবাসে। আমি তোর কাছে হাত জোর করতেছি অবন্তী, সোহানকে আর কষ্ট দিস না। ও এতগুলো দিন অনেক কষ্ট পেয়েছে, আর দিবি না প্লিজ। কথাগুলো শোনার পর মনে হচ্ছে আমি একটা পাথর হয়ে গেছি, কোনো কথা বলতে পারছি না। যে কাজটা সোহান করেইনি সেটার জন্য সোহানকে আমি এতটা কষ্ট দিলাম। আমার ভাইয়া এতটা খারাপ আমি ভাবতেই পারছি না। ছি। এর মধ্যেই তানিশা বলল, কি রে অবন্তী, কি হলো তো? কিছু বলছিস না কেন? আমি তো ভাবতেই পারছি না ভাইয়া আর আঙ্কেল এসব করেছে, আর আমরা সোহানকে। সোহান কোথায় রনি? আমি সোহানের সাথে কথা বলতে চাই। আমি ওর কাছে যাব এখনই। প্লিজ আমায় নিয়ে চল ওর কাছে, প্লিজ রনি। তানিশা বল না রনিকে আমাকে সোহানের কাছে নিয়ে যেতে। চল, আমি নিয়ে যাচ্ছি। আমি ঠিক জানি না যে সোহান এখন বাসায় আছে কিনা, তবুও একবার গিয়ে দেখতে ক্ষতি কি। চল তাড়াতাড়ি। একটু পরেই পৌঁছে গেলাম সোহানের বাসায়। এখানে সোহান আর রনি থাকে, তাই রনির কাছে বাসার চাবি ছিল। তাই আমাদের ভেতরে যেতে বেশি সমস্যা হলো না। ভেতরে গিয়ে দেখি সোহান নিজের রুমে দরজা বন্ধ করে ভেতরে কি করছে জানি না। ও রুমের দরজা ধাক্কা দিয়ে, সোহান
সোহান, সোহান, আমি জানি তুমি ভেতরে আছো, কথা কেন বলছো না তুমি? সোহান প্লিজ দরজাটা খোলো। তুমি না বললে আমার সাথে তোমার অনেক কথা আছে, আমি শুনবো তোমার সব কথা। প্লিজ দরজাটা একবার খোলো। সোহান, সোহান, কথা কেন বলছো না তুমি? সোহান, তুমি দরজা খুলবে না, কথা বলবে না আমার সাথে? তুমি না বললে তুমি এখনো আমায় ভালোবাসো, এটাই তোমার ভালোবাসা? প্লিজ দরজাটা খোলো সোহান, প্লিজ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে বেরিয়ে এলো সোহান। এসেই জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সরি সোহান, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি সত্যিটা না জেনে তোমায় এতগুলো বছর ভুল বুঝে এসেছি। আমি জানতাম না এত কিছু হয়ে গেছে তোমার সাথে। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় আগে কেন বলনি সত্যিটা? সত্যিটা জানলে আমি তোমায় এতটা কষ্ট দিতাম না। আমায় মাফ করে দাও প্লিজ। তুমি আমায় মাফ করে দাও, কারণ সবচেয়ে বেশি কষ্টটা তুমি পেয়েছো। আমি তোমায় কষ্ট দিয়েছি। যে সময়টাতে আমার তোমার পাশে থাকার কথা ছিল, সে সময়টাতে আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম। আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি সেদিন ইচ্ছে করে... আমি সবটা জানি সোহান, কিছু বলতে হবে না তোমার। এবার যা বলার সব আমার বাবা আর ভাইয়া বলবে। তারপর আমি, সোহান, আফরা, তানিশা, সোহার, রনি আর শিলা সোহানের মাকে নিয়ে ঢাকায় ফিরে আসলাম। এসেই বাড়িতে ঢুকলাম। ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলো মানুষ বসে আছে। একটু ভেতরে যেতেই বুঝতে পারলাম আজ আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট। যেখানে আয়োজন করা হয়েছে সেখানে চলে এলাম সবাই মিলে। দাঁড়ান মিস্টার রনিক, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমার কথা শেষ হলে ভেবে দেখা যাবে আপনার আজ এই এঙ্গেজমেন্টটা আদৌ হবে কি। অবন্তী, তুই এতদিন পর কেন এসেছিস? এতদিন পর 6 বছর আগে তো আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে চলে গিয়েছিলি। আজ কেন আসলি? আবার আমাদের অপমান করতে সবার সামনে? হুশ মিস্টার আহমেদ, মিস্টার আহমেদ, একটু ধীরে কথাগুলো বলুন। সব প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দেব বলুন তো? আপনি কি বললেন আমায়? যে আমি আপনার মুখে চুনকালি মাখিয়েছি? আমি না হয় খারাপ, সেজন্য আপনার সম্মানটা রাখতে পারিনি, কিন্তু আপনার ছেলে তো খুব ভালো। তাহলে আপনার ছেলে কেন এত বড় জঘন্য কাজটা করলো? কি বলছিস তুই? আর তুই বাবার নাম ধরে কেন বলছিস? তুই থাম। আজ আর তুই কোনো কথা বলবি না। আজ আমি বলবো আর সবাই শুনবে। তো লজ্জা করে না? একটা মেয়ের এত বড় সর্বনাশ করে তুই এখানে আবার একটা মেয়ের সর্বনাশ করছিস? একটা মেয়েকে যে তুই রেপ করেছিস সেই কথাটা তুই এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলি? কি মিস্টার আহমেদ, আপনি ওকে জানেন না যে আপনার ছেলে একটা রেপিস্ট? আপনিও তো আপনার ছেলেকে আজ থেকে 6 বছর আগে একটা মেয়েকে তুলে আনতে সায় দিয়েছিলেন, তাই না মিস্টার আহমেদ? সরি, মানে এসব কি বলছিস তুই? অনেক রেপিস্ট? আমি মানছি আমি সেদিন মেয়েটাকে তুলে আনতে সায় দিয়েছিলাম, কিন্তু ও যে মেয়েটার এত বড় সর্বনাশ করে দিয়েছে সেটা জানতাম না। অনেক। অবন্তী, কি বলছে এসব সত্যি? চুপ করে থেকো না অনেক। আপনার ছেলে চুপ করে আছে তাতে কি? আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে একটা অপরাধী? আপনার ছেলে অপরাধ করেছে আর আপনিও করেছেন। আপনাদের দুজনকেই আমি শাস্তি দেব। সোহান আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে বলে যে সে আমার বাবা আর ভাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সোহান চায় না বাবা আর ভাইয়াকে শাস্তি দিতে। আমি সত্যি জানতাম না যে আমার ছেলে এত বড় একটা অপরাধী। জানলে কখনোই ওকে ছেড়ে দিতাম না। আমায় ক্ষমা করে দে মা। আমি তোর সাথে আর সোহানের সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দিস মা আমাকে। বাবা আর কিছু না বলে সবার সামনে বলে যে শিলার সাথে আমার ভাইয়ার বিয়ে হবে। বাবা আর আমার আর সোহানের উপর রেগে নেই, মেনে নিয়েছে সোহানকে। ভালোভাবে শিলা আর আমার ভাইয়ার বিয়েটা শেষ হয়ে গেল। আর আমরাও আর কয়েকদিন সবার সাথে কাটিয়ে তানিশার বিয়ের পর ফিরে এলাম লন্ডন। সোহান আর ওর মা এসেছে আমার সাথে লন্ডন। সোহান তার হোটেলের দায়িত্ব রনিকে বুঝিয়ে দিয়ে আমার সাথে লন্ডনে চলে এসেছে। এখানে এসে আবার ব্যবসা শুরু করেছে সোহান। আমি, আফরা, সোহান এখন অনেক অনেক খুশি। আফরা তো বাবাইকে পেয়ে এতটা খুশি যে বলে বোঝানো যাবে না। আর সোহানও খুব খুশি এতদিন পর নিজের মেয়েকে কাছে পেয়ে। এত ঝড় ঝাপটা পেরিয়ে এবার শুরু হলো আমাদের নতুন পথ চলা। আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো ঝড় আমাদের জীবনে না আসে। আমরা যেন এইভাবেই সারা জীবন একসাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ।